নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকের ভিডিওতে আমরা WBPSI এর যে আমাদের 2021 এ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হয়েছিল, তো সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করে দেখব এবং আমি তোমাদের এখানে দেখাবো কোন কোন জায়গাতে তোমরা সিলি মিস্টেক করতে পারতে এক্সাম হলে এবং এই সিলি মিস্টেকগুলোকে ইমপ্রুভ করার জন্য তোমাকে কি করতে হবে। এর সঙ্গে এই কোয়েশ্চেনগুলো যে সলভ করার অ্যাকচুয়াল ধরনটা, মানে এক্সাম হলে বেশ কিছু কোয়েশ্চেন এরকম থাকে যেটা আমাকে প্রথমবারে দেখে কোয়েশ্চেনটাকে ছেড়ে দিতে হয়, প্রথমবারে অ্যাটেম্প্ট করতে হয় না। তুমি যদি প্রথমবারে কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করতে যাও তাহলে তোমার কিন্তু এক্সাম খারাপ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকছে, কারণ তুমি ওই কোশ্চেনটাতে ফেঁসে যেতে পারতে। তো এই রকম কোশ্চেনগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেই জিনিসগুলো দেখাবো। কি করে বুঝতে হবে যে এই কোশ্চেনটা আমার ফার্স্ট অ্যাটেম্পটে করার মতো, এই কোশ্চেনটা আমার ফার্স্ট অ্যাটেম্পটে ছেড়ে দেওয়ার মতো। তো এই জিনিসগুলো আমি আজকে তোমাকে শেখাবো, এইগুলো শেখানোরই আজকে মূল উদ্দেশ্য। বাকি আমি সলিউশন তো প্রত্যেকটারই করিয়ে দিচ্ছি, ইজিলি বুঝতে পারবে যে কি কোন অঙ্কের জন্য কেমনভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত, সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করি। ফার্স্ট অঙ্ক থেকে দেখো কি বলেছে। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে এবার এই কোশ্চেনটা আমরা কি করে সলভ করব দেখো। এবার আমি তোমাকে যদি এই কোশ্চেনটা বলি, এক্সাম হলে তুমি যখন কোশ্চেনটা দেখবে, আমি এখানে কি দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি আমি আসল দেখতে পাচ্ছি, আর এখানে কি দেখতে পাচ্ছি সুদের অনুপাত। আসল মানে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর আমার কাছে এখানে কি দিয়েছে, ইন্টারেস্ট দিয়েছে। এই দুটো জিনিস দিয়েছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত দিয়েছে, 5 দিয়েছে। আচ্ছা, প্রিন্সিপাল অ্যামাউন্ট 5 আর আমি ইন্টারেস্ট কত পেয়েছি, 2 পেয়েছি। আচ্ছা, তাহলে কতটা বাড়লো, আমার এখান থেকে 2 বাড়ছে। কতর মধ্যে, 5-এর মধ্যে আমার এখানে 2 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে আমার এখানে আলটিমেটলি কতটা বাড়ছে আমার কাছে, এখানে ইন্টারেস্টটা আমার কাছে এখানে 2/5 মানে হচ্ছে কত, 40%। কারণ 1/5 মানে আমরা জানি 20%, তাহলে 2/5 মানে 40%। তাহলে আমার টাকাটা আলটিমেটলি 40% বেড়েছে। কিন্তু আমার কাছে রেট কতটা ছিল, রেট ছিল আমার কাছে 4%। তাহলে আমি যদি এটাকে 4% দিয়ে ভাগ করে দিই, পার্সেন্টেজ কেটে যাচ্ছে, মুছে দিলাম জিনিসটাকে আমি এখান থেকে। তাহলে আমি এবার যদি 4 দিয়ে এটাকে কাটি, তাহলে 4 দিয়ে কাটলে কত যাচ্ছে, 10 যাচ্ছে। তাহলে আমার এই টাকাটা কত দিনের জন্য ছিল, 10 বছরের জন্য আমার এই টাকাটা কিন্তু ইনভেস্টেড ছিল। তাহলে অপশন বি 10 বছর অ্যান্সার। এবং এক্সাম হলে আমাদের এই জিনিসটাকেই এইরকমভাবেই নিয়ে যেতে হবে। গম ও ধানের বাজার দরের অনুপাত হচ্ছে কত, 2:3। আমাকে দেখো কি দিয়েছে, গম দিয়েছে। আমি গমেরটা জি লিখছি, ধানেরটা ডি লিখছি, সিম্পল একদম। ঠিক আছে, কি লিখবো না লিখবো, ইংলিশে লিখবো বাংলাতে লিখবো, এসব এক্সাম হলে ভাবতেই যাবে না। ওকে, তাহলে আমাকে এখানে প্রাইস দিচ্ছে। দাম কি বলেছে, দাম বলেছে গমের দাম 2 টাকা আর ধানের দাম বলেছে কত, 3 টাকা। এবার কি বলেছে, এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত হচ্ছে কত, 5:4। মানে তারা কতটা করে খাচ্ছে, কনজামশন কতটা করে খাচ্ছে, কতটা করে তাদের গম লাগে। গম লাগে তার 5 কেজি, মানে আমি ইউনিটে বলছি, কোনো ইউনিট দেয়নি এখানে, কেজি বা কি টাকা বা কিছু, বাট আমি এখানে ধরে নিচ্ছি ভাই 5 কেজি খাই। আর সে ধান কতটা খায়, ধান সে 4 কেজি খায়। তাহলে এবার আমাকে কি বলেছে, তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত হবে। তাহলে খরচের অনুপাত কত হবে, দাম হচ্ছে 2 টাকা, আমি 5 টাকার মানে 5 কেজি খাচ্ছি, তাহলে 5 দুগুনি 10 টাকার জিনিস খাচ্ছি। আচ্ছা, ধান ক টাকার খাচ্ছি, 3 টাকা করে দাম, আমি 4 কেজি করে খাচ্ছি, তাহলে 3 4 12 টাকা। তাহলে এবার এটাকে যদি আমরা কাটাকুটি করে নিই তাহলে কত আসছে, 5:6। তাহলে 5:6, তাহলে 5:6 অ্যান্সার। তাহলে আমি কত টাকা করে খরচ করছি, গমের জন্য আমি 5 টাকা খরচ করি এবং ধানের জন্য আমি 6 টাকা খরচ করি। কোথায় আছে, এই যে 5:6 এইখানে আছে। তাহলে এটা অ্যান্সার। 6:5 কিন্তু কেউ ভুল করেও অ্যান্সার করবে না, কারণ আমাকে কি দিয়েছে, আগে দিয়েছে গম, ওই জন্য আমরা এখানে জি লিখেছি, আগে গম, এটা আমি গমের টাকা পাচ্ছি। পরে আমাকে ধান দিয়েছে, ঠিক আছে, তো ওই জন্য আমি এই ধানের টাকাটা পরে লিখেছি, তো ধানটা এখানে আছে। তো এক্সাম হলে সিলি মিস্টেক করার চান্স কোথায় থাকে, দেখো এইখানে আমার সিলি মিস্টেক করার চান্স থাকতে পারতো। আমি এক্সাম হলে 6:5 দেখে হয়তো এটাকেও আমি মার্ক করতে পারতাম। ঠিক আছে, তো এই জায়গাগুলো একটু অপশন মার্ক করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, একটু অ্যাটেন্টিভ থাকতে হবে, তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটা বাছাই করতে পারবো এখান থেকে। চলো পরবর্তী কোশ্চেন আছে, দেখো কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমি এখানে কি পাচ্ছি, ফাদার আর সন পাচ্ছি। কতটা বলেছে, 3 গুণ বলেছে। পিতা হচ্ছে 3, তাহলে পুত্র হচ্ছে 1। এবার কি বলেছে, 12 বছর পরে যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, 12 বছর পরে, কত বছর পর, +12, 12 বছর পরের কথা বলছে। পিতার বয়স বলছে কত, 2 হবে, পুত্রের বয়স কত হবে, 1 হবে। তাহলে এবার এখানে কি হচ্ছে, এখানে বাড়লো কতটা, গ্যাপ কতটা, 1-এর গ্যাপ, এখানে কত গ্যাপ, 0-এর গ্যাপ। তাহলে গ্যাপ সমান নেই, তাহলে গ্যাপটাকে আমাকে কি করতে হবে, সমান করতে হবে। গ্যাপ সমান করার জন্য এখানকার যে গ্যাপ 2, তাহলে আর আমি কি করব, নিচেরটাকে আমি 2 দিয়ে গুণ করব, আর নিচের এই গ্যাপটা হচ্ছে কত, 1, তাহলে উপরটাকে আমি 1 দিয়ে গুণ করব। তাহলে আমার রেশিওটা কি থাকবে, 3:1 থাকছে। এখানে কত থাকছে, 2 দুগুণী 4:2 থাকছে এখানে। ওকে, ক্লিয়ার। তাহলে এবার যখন আমি এই জিনিসটা বার করে নিতে পারলাম, তাহলে তখন আমার কি হবে, এই যে এই রেশিওটা, এটা কিন্তু আমার আর কাজে লাগছে না। তাহলে এখন আমার ফাদার আর সনের রেশিও হচ্ছে কি এটা। তাহলে এবার দেখো 12 বছর বাড়ার কথা বলেছে, আমরা এখানে বেড়েছে কতটা, 1 বেড়েছে। এখানে আমার বাড়লো কতটা, 1 বাড়লো। তাহলে আমি এই 1 সমান কত লিখতে পারি, 12 বছর লিখতে পারি, তাই তো। তাহলে কত গুণ হচ্ছে এখানে, 12 টাইমস হচ্ছে। ঠিক আছে, 12 টাইমস হচ্ছে। তাহলে 12 টাইমস হয়ে গেলে আমাকে কি চেয়েছে, তবে পুত্রের বর্তমান বয়স। তাহলে বর্তমান কোনটা ছিল, এটা বর্তমান ছিল, আর এটা 12 বছর পরের বয়স। তাহলে বর্তমানের বয়স ছিল 1, তাহলে 1 ইন্টু হচ্ছে কত, 12। তাহলে কত হচ্ছে, 12 1 কে 12,
তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত 12 বছর, তাহলে 12 বছর অ্যান্সার। এবার দেখো আমি তোমাকে বোঝাচ্ছি বলে তোমার মনে হচ্ছে যে কি এতগুলো জিনিস করতে হচ্ছে, বাট এক্সাম হলে এত কিছু জিনিস কিন্তু করার প্রয়োজন পড়বে না, অনেকটা ফাস্ট তুমি করতে পারবে এখান থেকে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে আসি, দেখো কি বলেছে। একটি সেনা ছাউনিতে 500 জনের মানে 500 জন সৈন্যের 24 দিনের, মানে কি বলতে চেয়েছে যে একটা সেনা ছাউনিতে 500 জন সৈন্য আছে এবং তারা 24 দিন ধরে সেখানে তারা খেতে পারবে, এরকম কিছু একটা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে মোট তাহলে টোটাল আমার কাছে কতদিন ধরে থাকছে 500, এটা ইন্টু 24 দিনের কাছে 24 দিনের জন্য মজুদ ছিল, ঠিক আছে। এরপরে কি বলেছে আরো 300 জন সেনা উপস্থিত হলে কত দিনের যোগান সম্ভব হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো আগে 500 জন ছিল প্লাস এখন 300 জন অ্যাড হয়েছে, মানে টোটাল 800 জন হয়ে গেছে। এই দুটো শূন্য কাটলাম, আমি এখানে কাটবো 8 দিয়ে, 3 8 24, তাহলে 3 পাচ্ছে 15 দিনের জন্য মাত্র তাদের খাবারটা চলবে, তাহলে 15 দিন অ্যান্সার। ওকে, তো এক্সাম হলো এইরকম অ্যাপ্রোচে এগোতে হবে। চলো পরবর্তী কোশ্চেনে আসি, যে একটি হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ, মানে দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেমি বেশি যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয়, তবে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থে কত হবে সেটা বার করতে বলেছে। আর দেখো এই 84 এর মধ্যে কি লুকিয়ে আছে, দেখো 7 দিয়ে কাটে, তাহলে 7 লুকিয়ে আছে, তাহলে ডেফিনেটলি দৈর্ঘ্য আর প্রস্থ মানে হচ্ছে কি এল ইন্টু বি, তার মানে এল ইন্টু বি করে, মানে আমার এই এল ইন্টু বি এর মধ্যে একটা এক জায়গাতে আমার 7 থাকতে হবে, তাহলে যেখানে 7 আছে তাহলে সেটাই অ্যান্সার হবে। তাহলে এখানে আমার 7 আছে, দেখো এখানে 7 আছে, এটা আমার অ্যান্সার হতে পারে, মানে 14 এর মধ্যে 7 লুকিয়েছে, তার মানে এটা আমার অ্যান্সার হতে পারে। এখানে 7 নেই, এটা অ্যান্সার না, এখানে 7 নেই, এটা অ্যান্সার না, তাহলে দেখো এখানে 7 আছে, তাহলে এটাও আমার অ্যান্সার হতে পারে। এবার আমাকে কি বলেছে, দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে গ্যাপ কত বলেছে, 5 এর গ্যাপ বলেছে, তাহলে এখানে কি 5 এর গ্যাপ হচ্ছে, 8 আর 6 14, 8 এর গ্যাপ হচ্ছে, তাহলে এটা আমার অ্যান্সার না। এখানে কি 5 এর গ্যাপ হচ্ছে, 7 আর 5 হচ্ছে কত 12, তাহলে আমি এখানে কি পাচ্ছি 5 এর গ্যাপ পাচ্ছি, তাহলে আমার কাছে অপশনটি এটাই অ্যান্সার। এক্স্যাক্টলি এইরকম ভাবে এক্সাম হলে আমাদের এগোতে হবে, খুব বিশাল কিছু মাথা ঘামানোর দরকার নেই। বাকি চলো আমি তোমাকে কোশ্চেনটা নর্মাল ভাবে সলভ করে বলে দিচ্ছি, এটা আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট আছে তারা হয়তো এইভাবে সলভ করবে। আমাকে এখানে লেন্থ দিচ্ছে আর আমাকে এখানে ব্রেথ দিচ্ছে, ওকে। লেন্থ আর ব্রেথের মধ্যে গ্যাপ কত হচ্ছে, 5 এর গ্যাপ থাকছে, আর আমাকে এখানে এল ইন্টু বি এর কথা বলছে, কত হচ্ছে কত 84, তাহলে আমি এখান থেকে ইজিলি অপশন এলিমিনেট করে বলতে পারবো কোনটা আমার 5 এর গ্যাপ। এখানে কি আমার 5 এর গ্যাপ থাকছে 8 আর 14 এর মধ্যে, না এখানে 5 এর গ্যাপ থাকছে না, এখানে 5 এর গ্যাপ থাকছে, এখানেও 5 এর গ্যাপ থাকছে, এখানেও 5 এর গ্যাপ থাকছে, তাহলে এবার আমি 84 কার সাথে কাকে গুণ করে পাবো, 11 ইন্টু 6 কে আমি গুণ করে 66 পাচ্ছি, তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে না। 13 ইন্টু 8, এখানে আমার 84 হচ্ছে না, এটা বাদ, তাহলে হচ্ছে 8 বা 7 12 84, তাহলে এখানে একমাত্র আমার অ্যান্সার আসছে 84, তাহলে আমার এটা অ্যান্সার। তুমি এইভাবেও করতে পারো, খুব বিশাল কিছু পার্থক্য হবে না এটাতে, ওকে। তো এক্সাম হলে অঙ্কগুলোকে আমাদের এইরকম ভাবে নিয়ে যেতে হবে, অপশনগুলোকে ইউজ করতে জানতে হবে। আমি বারবার তোমাদের শেখানোর সময় কি বলি, মাথা সবসময় এক্সাম হলে নিয়ে যাবে, বাড়িতে রেখে যাবে না, বাড়িতে রেখে গেলেই মুশকিল হবে। আর মাথাকে আমাদের শান্ত রাখতে হবে, তবে গিয়ে আমরা এইরকম জিনিসগুলো ভাবতে পারবো, ওকে। চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে, যে দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে দুটি অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা আছে, আমরা জানি এই 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা থাকে, 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমি এখানে এক অঙ্কের সংখ্যাগুলো বাদ দিয়ে দেবো। এক অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে কত, 2 3 4 হবে না, 5 6 হবে না, 7, ব্যাস এই 4টে যদি আমি বাদ দিই, তাহলে 25 মাইনাস যদি আমি এখানে 4 করে দিই, তাহলে কত থাকছে 21টা আমার 2 অঙ্কের মৌলিক সংখ্যা থাকছে, অপশন সি 21, এটাই অ্যান্সার। আর যদি তোমার এই জিনিসটা মনে না থাকে যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা থাকে, এটা যদি বাই চান্স তোমার মনে না থাকে, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে এখানে লিখে লিখে যেতে হবে। আমি কত পাচ্ছি 2 অঙ্কের, 11 13, ঠিক আছে 17, এরকমভাবে তোমাকে গুনে 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 যেতে হবে, যেটা আমার একটু টাইম টেকিং হতে পারে। তো ওই জন্য যখন আমরা নাম্বার সিস্টেম পড়বো, তখন আমরা এই জিনিসগুলো কিন্তু একটু একটু করে বলে দেবো, যেগুলো যেগুলো ফ্যাক্ট তোমাদের মনে রাখতে হবে, যে ফ্যাক্ট থেকে তোমরা তোমাদের টাইমটা একটু বাঁচাতে পারবে। আর এগুলো মাঝে মাঝে একটু রিভিশন না দিলে কিন্তু আমরা ভুলে যাই, তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এক্সাম হলে তোমরা এরকমভাবে করবে, যার মনে আছে, তার যার মনে নেই তারা এরকমভাবে করবে, খুব বিশাল বিগ ডিল হবে না এটা নিয়ে, ওকে। চলো পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে। দেখো শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। আচ্ছা, শ্যাম তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সুদের হারে ধার নিয়েছে। এবার কি বলেছে, সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ এত টাকা ফেরত দিয়েছে। আচ্ছা, যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কত দিনের জন্য টাকাটা ধার নিয়েছিল সেটা বার করতে বলেছে। তাহলে দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি, শ্যাম ধার কত নিয়েছিল, শ্যাম ধার নিয়েছিল এখানে 12,000 টাকা। আচ্ছা, সে সুদে আসলে কত টাকা ফেরত দিয়েছে, সে ফেরত দিয়েছে 1500, মানে 15,600 টাকা সে ফেরত দিয়েছে। তাহলে কত টাকা ও এক্সট্রা দিয়েছে ফেরত ইন্টারেস্ট হিসাবে, তাহলে ইন্টারেস্ট হিসেবে সে ফেরত দিয়েছে 0 0, এখানে আসছে কত 6, আর এখানে চলে আসছে কত 3, মানে ও এই 3600 টাকা ও ইন্টারেস্ট হিসেবে ফেরত দিয়েছে তাকে, ওকে। রেট কত নিয়েছিল, 6% হারে তাকে সুদ দিতে হয়েছে। তাহলে আমি এখান থেকে বার করব 12,000-এর 6% কত, এই 12,000-এর 6%, এটার 6% কত হচ্ছে, 12,000-এর 6%, এই একটা কত দশমিক, দুটো কত দশমিক আগে, তাহলে 1200, মানে 120 ইন্টু 6, তাহলে হচ্ছে কত 6 12 72। তুমি চাইলে এখানে গুণ করতে পারো, বাট আমি তোমাকে বলবো গুণ করার দরকার নেই। তুমি সিম্পল এখানে কি করো, এই 3600-কে এই 120 এটা ইন্টু 6 দিয়ে গুণ করে দাও,
তাহলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে এই 0 আর এই 0 কাটলো, আমি 12 দিয়ে কাটবো। 12 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে হচ্ছে কত 3 12 36 মানে হচ্ছে কত 30 থাকলো। এই 6 দিয়ে আমি এটাকে কাটবো, 5 6 30। তাহলে তার টাকাটা কত দিনের জন্য ছিল? 5 বছরের জন্য তার টাকাটা সে খাটিয়েছিল। ঠিক আছে? তাহলে অপশন সি 5 বছর, এটাই অ্যান্সার। এক্সাম হলো তোমাদেরকে এরকম ভাবে নিয়ে চলতে হবে। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন আসি, দেখো কি বলেছে। একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এবার কি বলেছে, এ প্রথমে একা 4 দিন কাজ করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজ সি 8 দিনে শেষ করে। তিনজন একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? এবার দেখো এই অঙ্কটার মধ্যে না অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। অঙ্কটা ইজি আমি জানি, কিন্তু অঙ্কগুলোর মধ্যে এতগুলো যখন কন্ডিশন দেওয়া আছে তখন তুমি চাইলে, তোমার মনে হতে পারে তুমি হয়তো এক্সামে এই অঙ্কটা করতে একটু আনকমফর্টেবল ফিল করছো। আমাকে সেটা বুঝতে হবে যে আমি কতটা প্র্যাকটিস করে রয়েছি। তো সেদিক থেকে তুমি এটাকে স্কিপ করে সেকেন্ড টাইম অ্যাটেম্প্ট করতে পারো। বাট বাকি আমি তোমাকে বলে দিচ্ছি অঙ্কটা ভীষণ ইজি কীভাবে করবে। দেখো এই হচ্ছে এ আর এই হচ্ছে বি। তাহলে এ কত দিনে কাজ করছে? 10 দিনে। বি কত দিনে কাজ করছে? 15 দিনে। তাহলে এদের এলসিএম হচ্ছে কত? 30। আর এই 30টা এলো কি আমার টোটাল ওয়ার্ক চলে এলো। তাহলে এবার এখান থেকে ক্যাপাসিটি কত, ক্ষমতা কতটা, পাওয়ার কতটা? তাহলে এর ক্যাপাসিটি হচ্ছে কত? 3 আর এর ক্যাপাসিটি হচ্ছে কত? 2। আমি ক্ষমতা পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে, একটা একটা করে এবার কন্ডিশন তুলবো। এ প্রথমে একা 4 দিন কাজ করছে, তাহলে এ যদি একা 4 দিন কাজ করে থাকে, 4 দিন কাজ করেছে কোন ক্যাপাসিটি নিয়ে? 3 নিয়ে। তাহলে 3 4 এ 12টা ওয়ার্ক কিন্তু এ অলরেডি করে রাখবে। আচ্ছা এবার বি কি করেছে? বি করেছে যে কি, বি এই 5 দিন একা কাজ করেছে বি। ঠিক আছে? তাহলে বি এর ক্যাপাসিটি হচ্ছে কত? 2। তাহলে 2 এর ক্ষমতা নিয়ে সে যদি 5 দিন কাজ করে তাহলে কতটা করবে? 10টা কাজ করে নেবে। তাহলে অলরেডি 12টা আর 10টা মানে টোটাল তার 22টা ওয়ার্ক কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। টোটাল ওয়ার্ক কত ছিল? 30টা। তাহলে রিমেনিং ওয়ার্ক আমার কাছে কত পড়ে আছে? 30 মাইনাস 22 পড়ে আছে। তাহলে 30 মাইনাস 22 মানে 8টা ওয়ার্ক রিমেনিং পড়েছে। আর এই 8টা ওয়ার্ক কে করেছে? এই 8টা ওয়ার্ক সি করেছে। কত দিনে করেছে? 8 দিনে করেছে। তাহলে 8টা ওয়ার্ক করতে সি যদি 8 দিন সময় নিয়ে থাকে তাহলে সি এর ক্যাপাসিটি কত? তাহলে আমি এখানে যদি কেটে দিই তাহলে সি এর ক্যাপাসিটি আমি 1 পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে সি এর ক্ষমতা হচ্ছে কত? 1 পেয়ে গেলাম আমি এখান থেকে। এবার আমাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে যে 3 জন একত্রে কাজটি করলে কত দিনে শেষ করবে? তাহলে এ এর ক্ষমতা হচ্ছে কত? 3, বি এর ক্ষমতা হচ্ছে কত? 2 আর সি এর ক্ষমতা হচ্ছে কত? 1। তাহলে 3 আর 2 হচ্ছে কত? 5 আর 1 হচ্ছে কত? 6। তাহলে টোটাল ওয়ার্ক কত আছে? 30। এই 30 ওয়ার্কটা 6 ক্ষমতা দিয়ে শেষ করতে হলে কত দিনে করবে? 5 6 30। তাহলে 5 দিন অ্যান্সার, অপশন বি। তো দেখো আমি কি বললাম, অঙ্কটা ইজি, কিন্তু আমার এখানে কি থাকছে, অঙ্কটা বেশ কয়েকটা কন্ডিশন লাগানো আছে। এবার নেহাতি এই কন্ডিশনগুলো খুব ছোট ছোট ফ্র্যাকশনে আসেনি, অনেক ইজি কন্ডিশন দেওয়া ছিল। বাট এক্সাম হলে আমি তো আর অঙ্কটা জেনে বসে নেই যে অঙ্কটাতে আমার ইজি কন্ডিশন থাকবে না টাফ কন্ডিশন থাকবে, কীভাবে আমি অঙ্কটা করবো না করবো আমার তো জানা নেই এক্সাম হলে। আমি তো প্রথমবার পড়ছি অঙ্কটা, তখন ওই রকম সিচুয়েশনে কী করতে হবে, এরকম যখন অঙ্ক থাকবে মনে হচ্ছে যেটা আমার হয়তো অঙ্কটা একটু টাইম খেতে পারে, তখন আমি অঙ্কটাকে সেকেন্ড অ্যাটেম্পটে করবো। ফার্স্ট অ্যাটেম্পটে ফেসে গিয়ে টাইম নষ্ট করে দেওয়ার থেকে সেকেন্ড অ্যাটেম্পটে অঙ্ক করাটা বেশি জরুরি আমার কাছে। আমি চাইবো যে যত এফিসিয়েন্টলি পারবো, যত তাড়াতাড়ি পারবো আমি আমার ম্যাক্সিমাম অঙ্কগুলো শেষ করে দিয়ে, যেগুলো বাকি পড়ে থাকছে খুব বেশি না, হয়তো 5টা 6টা ম্যাক্সিমাম, স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করবে। কারো কাছে হয়তো 3টে অঙ্ক পড়ে থাকবে, এই 3টে 5টা অঙ্ক এক একটা স্টুডেন্ট যেন পরে করতে পারে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে যে একটি ডেটল ও জলের মিশ্রণ হচ্ছে কত? 80% জল আছে। তাহলে কি আছে? এই হচ্ছে ডেটল আর একটা হচ্ছে কি ওয়াটার। সেখানে কি বলেছে? 80% ওয়াটার আছে। আচ্ছা 80% ওয়াটার থাকলে ডেটল কত থাকবে? 20% ডেটল থাকবে। তাহলে এটাকে যদি আমি এখন কাটাকুটি করে নিই তাহলে কত আসছে? 1:4 আমি এখানে রেশিও পেয়ে যাচ্ছি। এটা আমার ইনিশিয়াল, ঠিক আছে, প্রথমে এই রেশিওতে ছিল। এবার কি বলেছে যে 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে। তাহলে দেখো এখানে আমার কিছুটা কি করছে, ডেটল মেশাচ্ছে, তাই তো? এখানে আমার কিছুটা ডেটল অ্যাড করা হচ্ছে, তার ফলে কি হবে, এখানে 75% ওয়াটার থাকবে। ওয়াটার যদি 75% থাকে তাহলে ডেটলের পরিমাণ কত হবে? 25%। তাহলে ডেটলটা বেড়ে যাবে, আগে 20 ছিল এখন 25 হচ্ছে। তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করে রেশিওতে নিয়ে আসি তাহলে কত আসছে? এখানে 1:3 আসছে। তাহলে এবার এখান থেকে দেখো প্রথমে আমার রেশিওটা কত ছিল? 1:4 ছিল। এখন আমার রেশিওটা কত হয়ে গেছে? 1:3 হয়ে গেছে। তাহলে এবার এটাকে আমি তোমাদের বোঝানোর জন্য একটু সাইডে লিখছি, আমি এই জায়গাটাতে লিখছি, ঠিক আছে? তাহলে আমার কাছে এই ছিল ডেটল আর এই ছিল ওয়াটার। প্রথমে আমার রেশিও কত ছিল? 1:4। এখন আমার রেশিও কত হয়ে গেছে? ডেটল মেশানোর পরে 1:3 হয়ে গেছে। তাহলে আমি এখানে কি করলাম? আমি তো এখানে ডেটল মেশালাম, কিন্তু ডেটলের আমার কাছে জিনিসটা একই থেকে গেছে। পরিবর্তন কি হবে? ডেটল পরিবর্তন হবে। ওকে, ওয়াটারটা আমি কিছু মিশাইনি, ওয়াটারটা সেম থাকবে। তাহলে আমি কি করব? আমাকে এখানে ওয়াটারটাকে সেম করতে হবে। তাহলে ওয়াটারটা সেম করার জন্য কি করতে হবে? তাহলে আমার কাছে ওয়াটারটা সেম করার জন্য আমি এটাকে কি করব? 3 দিয়ে গুণ করব আর এটাকে আমি 4 দিয়ে গুণ করব। তাহলে আমার এখন রেশিওটা কত দাঁড়াবে? 3 1-কে 3 দাঁড়াবে আর এখানে হচ্ছে কত? 3 4-এ 12 দাঁড়ালো। আচ্ছা এখানে আমার রেশিওটা কি দাঁড়াচ্ছে? 4 1-কে 4 দাঁড়াচ্ছে আর 3 4 এখানে আমার 12 দাঁড়াচ্ছে। তাহলে দেখো আমার কাছে এবার ওয়াটারটা কিন্তু এখানে সেম হয়ে গেছে। তাহলে ওয়াটার যখন সেম হয়ে গেছে তাহলে আমার এখানে কতটা বাড়লো? 1 বেড়েছে। কি বেড়েছে? ডেটল বেড়েছে। এটা ছিল ডেটল আর এই ছিল ওয়াটার। তাহলে
ডেটল আমার আগে কত ছিল 3 আর এখন ডেটল হয়ে গেছে 4, তাহলে ডেটলে বাড়লো কত 1, আর এই 1 এর ভ্যালুটা কত সেটাই আমাকে বার করতে হবে। তাহলে এবার আমি এখান থেকে কি বুঝতে পারছি, এবার এখন আমি এই যখন ক্যালকুলেশনটা করে নিচ্ছি তখন আমি আর এই রেশিওটাকে পাত্তা দেবো না, তখন আমার কাছে এই রেশিওটা রাইট হয়ে যাবে। তাহলে ডেটলটা কত ছিল প্রথমে, এটা তোমার কাছে প্রথমে ইনিশিয়াল ছিল আর এটা ডেটলটা মেশানোর পরে ছিল। প্রথমে আমার ডেটলটা কত ছিল 12 আর 3 15 ছিল, তাহলে 15 ডেটলের ভ্যালু আমাকে এখানে ডেটল বলছি 15 মিশ্রণের ভ্যালু, এটার ভ্যালু আমাকে কত দিয়েছে 60 লিটার বলে দিয়েছিল। প্রথমেই আমার কাছে 60 লিটার ছিল, 60 লিটার মিশ্রণে কতটা ডেটল মেশালে জিজ্ঞাসা করেছে, তার মানে প্রথমে আমার কাছে কত ছিল 60 লিটার ছিল। তাহলে এটা কত গুণ হচ্ছে, এটা হচ্ছে আমার কাছে 4 টাইমস 4 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে 4 টাইমস যদি হয়ে যায় তাহলে আমার কাছে এখানে এই 1 এর ভ্যালু কত হবে, তাহলে 1 ইন্টু 4 মানে হচ্ছে কত 4 লিটার আমার কাছে এখানে কি করতে হবে ডেটল মেশাতে হবে। তাহলে অপশন বি 4 লিটার যদি আমি ডেটল মেশাই তাহলে আমার এই 75% সাথে জল পড়ে থাকবে এবং 25% তাতে ডেটল হবে। তো এই হচ্ছে কোশ্চেন। এবার হতে পারে কোনো স্টুডেন্টের এই কোশ্চেনগুলো হচ্ছে না, ঠিক আছে। দেখো এক্সাম হলে এই কোশ্চেনগুলো তোমাকে হওয়াতে হবে, ঠিক আছে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। এবার সামহাও তুমি যখন প্র্যাকটিস করছো, মক দিচ্ছ, বিভিন্ন মকে তুমি দেখতে পাচ্ছ যে কি তোমার এইরকমভাবে রেশিও ইকুয়াল করা জিনিসটা তুমি হয়তো ভুলে গেছো বা মনে পড়ছে না, তখন তুমি কি করবে, তখন তোমার কাছে দরকার পড়বে একটা স্ট্রাকচারাল নোট। তোমার যাদের কাছে মানে স্ট্রাকচারাল ওয়েতে নোট বানানো আছে, এখানে হয়তো মিক্সচারের নোট তোমার হয়তো বানানো আছে, মিক্সচারের নোটে তুমি হয়তো বিভিন্ন টাইপ ওয়াইজ কোশ্চেন করছো, এবার তোমার হয়তো কি আটকালো এই রেশিও ইকুয়াল করা টাইপটা আটকালো। এবার আমি কি করেছি এখানে রেশিও ইকুয়াল করা টাইপের কোশ্চেনগুলো আলাদা করে এক জায়গাতে সাজিয়ে দিয়েছি। তখন তুমি কি করলে যে সেই নোটটা খুলে রেশিও ইকুয়াল করা টাইপের যেই কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে তুমি পটাপট কয়েকটা সলভ করে নিলে এবং কনসেপ্টটা দেখে নিলে কি ছিল না ছিল, তাহলে তোমার কি হলো এদের রিভিশনটা একটু এফিসিয়েন্ট ওয়েতে হয়ে গেল। তোমাকে আর খুঁজে বেড়াতে হলো না কোথায় গিয়ে কি করবো, এটা কোন চ্যাপ্টারের অঙ্ক কোথায় আছে, কোন জায়গাতে পাবো এই জিনিসগুলো, এই সমস্ত জিনিসগুলো খুঁজে বেড়াতে হবে না। এই জন্য একটা স্ট্রাকচারাল নোট অলওয়েজ একটা স্টুডেন্টের হেল্প করে, মানে রিভিশনের ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে হেল্প করে দেয়। তো এই জন্য অলওয়েজ তোমাদেরকে বলি নোট বানাও এবং স্ট্রাকচারাল ওয়েতে নোট বানাও, প্রত্যেকটা অঙ্ককে টাইপ ওয়াইজ সাজিয়ে বানাও, ঠিক আছে। যেগুলো মিসলেনিয়াসের পার্ট সেটা মিসলেনিয়াসে রাখো, যেগুলো কনসেপচুয়াল পার্ট সেটাকে কনসেপচুয়ালে রাখো, আর যেগুলো আমাদের টাইপ ওয়াইজের পার্ট সেটাকে আমি টাইপ ওয়াইজে রাখবো যেন আমার রিভিশন করতে সুবিধা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসে। দেখো কি বলেছে, দেখো এখানে কি বার করতে বলেছে ফোর্থ প্রপোর্শনাল, ঠিক আছে, মানে ফোর্থ প্রপোর্শনাল মানে চতুর্থ ভগ্নাংশ বা চতুর্থ সমানুপাতি যেটা, তো সেটা আমাকে বার করতে বলেছে। আবার অনেক স্টুডেন্টের কি হয় যে সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন এগুলো ভুলে যায় তারা, ঠিক আছে। তো সেই দিক থেকে তোমার যদি এখানে একটা রেশিও চ্যাপ্টারে আমি যেরকম তোমাকে প্রত্যেকটা প্রপোর্শনালের অঙ্কগুলো যেমন আলাদা আলাদা করে সেপারেট করে লিখে দিয়েছি, সেকেন্ড প্রপোর্শনাল মানে মিন প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন, এগুলো যেমন আলাদা করে আমি কোশ্চেন করিয়ে দিয়েছি, তাহলে তোমার রিভিশন করতে সুবিধা হবে। তো এইরকমভাবে তোমাদেরকে বলছি নোট বানাও এরকমভাবে, ঠিক আছে। তাহলে চলো এই অঙ্কটা কি করে করবো। দেখো এক্সাম হলে যখন এই অঙ্কটা দেখবে, আমি তো জানি এটা আমার ইজি কোশ্চেন, বাট এক্সাম হলে দেখতে যাচ্ছি তখন কি আমার এটা ফ্র্যাকশনে দিচ্ছে, জেনারেলি আমরা ফ্র্যাকশনে পড়ি না এই জিনিসটা। তো সেই দিক থেকে আমি অলওয়েজ তোমাদের বলি যে আমাদের কনসেপ্ট আমরা যা শিখছি সেই কনসেপ্টটাকে আমাদের মজবুত করে নিয়ে এগোতে হবে, তবে গিয়ে তো আমাদের এইরকম উল্টো পাল্টা টাইপের যদি কোশ্চেন চলে আসে তখন আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারবো। কি থাকে আমাদের কাছে এখানে A/B/C/D থাকে, ঠিক আছে। এবার এটার আমাকে কি থাকে এই 4টে পদ থাকে। এবার আমাকে কি বলেছে এই ফোর্থ প্রপোর্শনটা আমাকে বার করতে বলেছে। ওকে, তাহলে যখন আমাকে এই জিনিসটা থাকে তখন আমরা এটাকে কিভাবে সাজাই, এই A/B এটা ইকুয়াল টু দি এই C/D করে দিলেই আমার এখানে কি বেরিয়েছে, এটা আমার ফোর্থ প্রপোর্শনের জিনিস আমি পেয়ে যাচ্ছি এখান থেকে। মানে এটা আমাকে এখানে তো মুছে দিয়েছে, এই টার্মটা দেবে না, দেখো 3টে টার্ম দিয়েছে, তার মানে এইখানে কি দিচ্ছে এক্স টার্ম দিচ্ছে, আমাকে এই এক্সট্রা ভ্যালুটা বার করতে হবে এখান থেকে। ওকে, তো এটা দেয়, কিন্তু আমি এখানে কি দেখতে পাচ্ছি আমার এখানে ফ্র্যাকশনে দিচ্ছে দিক, এরা যা ইচ্ছে তাই দিক। তো এই ফ্র্যাকশনটাকে আমরা কি করবো, আমরা ধরে নেব এই যে এই এক্স এর ভ্যালুটা এটা আমি ধরে নিলাম p/q ধরে নিলাম আমি এই ভ্যালুটাকে। তাহলে এবার যখন আমি এটাকে p/q ধরে নিলাম আমার কাছে 4টে পদ দিয়েছে, একটা হচ্ছে কত এই 1/3 আছে, আর একটা হচ্ছে কত 1/6 দেওয়া আছে, এবং আর একটা হচ্ছে কত 1/9 দেওয়া আছে। আর আমি এই এক্সটাকে কি ধরে নিয়েছি p/q ধরে নিয়েছি। যখন আমি এভাবে ধরে সলভ করবো আমি কনসেপ্ট আছে আমার মাথাতে, তাহলে এবার আমি কি করবো এই 1/3 আছে এটা ডিভাইডেড বাই, দেখো প্রথমে আমি এটাকে লিখলাম, এর পার্ট হচ্ছে কি এটা ডিভাইডেড বাই নিচে বি আছে, তাহলে বি এর পার্টটাকে আমি নিচে লিখবো 1/6 করে লিখলাম। আচ্ছা এবার সমান চিহ্ন দেবো। আবার এখানে কি করলাম, এখানে সি এর পার্টটা কত আছে 1/9 আছে, আচ্ছা নিলাম। এবার আমি এই এক্স এর পার্টটা কত আছে এটা তোমাকে দেয়নি, তাহলে আমি এখানে কি লিখলাম নিচে p/q লিখে নিলাম। এবার এটাকে আমি সলভ করবো, এবার এটাকে আমাকে সলভ করতে জানতে হবে। তাহলে কিভাবে করবো, দেখো এখানে কত আছে 1/3 আছে ইন্টু 6টা উপরে চলে যাবে, তাহলে আমি এখানে 6টা উপরে যাই তাহলে নিচে কত থাকবে 1 ইকুয়ালস টু থাকলো এখান থেকে। এবার এখানে কি আছে 1/9 এটা যখন উপরে চলে যাবে তখন কি হবে এখানে q/p পাবো আমরা। ওকে, তাহলে চলো এবার এটাকে যদি আমি এখান থেকে কাটি, এই 3 দিয়ে যখন আমি এটাকে কাটছি তাহলে কত থাকছে 2 থাকছে। তাহলে এবার 9টা কি হলো সমানের উপরে উঠে গেল, তাহলে 9টা সমানের উপরে উঠে গিয়ে কত থাকছে এখানে 9 দুগুণী 18 পড়ে আছে, নিচে 1 পড়ে আছে, ইকুয়ালস টু আমি এখানে কি পাচ্ছি q/p পাচ্ছি। এবার দেখো আমি এখানে q/p পেয়েছি, বাট আমি ধরেছিলাম কি ফ্র্যাকশনটা আমার p/q ধরেছিলাম, তাহলে এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটাকে এই p/qটাকে উপরে লিখতে হবে, তাহলে এটা আমার উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কত হচ্ছে 1/18 হবে। তাহলে আমার অ্যান্সার কি আসছে 1/18, এটাই অ্যান্সার আসছে অপশন বি। এবার দেখো এই কোশ্চেনটা গতানুগতিক আমাদের নর্মাল কোশ্চেনের থেকে একটু আলাদা রকম করে দিয়েছিল, বাট আমি কি বললাম যদি আমি যে কনসেপ্টটা তোমাদের শিখিয়েছিলাম এই কনসেপ্টটা তোমাদের যদি মাথায় থাকতো এবং তোমরা যদি একটু বাড়িতে ঠিকঠাক মতো করে প্র্যাকটিস করতে
সে যেমন ধরনেরই কোশ্চেন দিক না কেন তোমরা ইজিলি এক্সাম হলে কোশ্চেনটা সলভ করে আসতে পারতে। তো সেই দিক থেকে আমাকে এই জিনিসগুলোর উপর খেয়াল রাখতে হবে। আমি যখন শিখছি সেই জিনিসগুলো আমার উপর কনসেপ্টের উপর জোর দিতে হবে। হ্যাঁ, কোশ্চেন এরা ঘুরিয়ে দিক, যেমন ইচ্ছে তেমন কোশ্চেন দিক, যেন আমরা সেটাকে সলভ করে আসতে পারি। আমাদের নরমালি জেনারেলি কনস্টেবল আর এই এসআই এর কোশ্চেনে খুব বিশাল পার্থক্য থাকে না। কনস্টেবলে তোমাকে নরমাল এই 4th প্রপোর্শনাল বার করতে দেবে, মিন প্রপোর্শনাল বার করতে দেবে, বাট সেখানে তারা নরমাল ডিজিট দিয়ে দেবে, হয়তো 2:3 এখান থেকে তারা বার করতে দিয়ে হয়তো এখানে 4:, হয়তো এক্স কত হবে, এক্স এর ভ্যালু কত হবে বা এই 4th প্রপোর্শন কত হবে এরকম দেবে। বাট এখানে কি করেছে এরা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে। তাহলে দেখো জিনিসটা সেম থাকছে বাট ডেটাগুলো একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। পার্থক্যটা শুধু এটাই হয় একটা হায়ার লেভেলের এক্সামের ক্ষেত্রে। ওকে, তো এবার তোমরা যারা এরকম স্ট্রাকচারাল ওয়েতে আমার কাছে একদম পুরোপুরি সাজিয়ে গুছিয়ে, আমি কি বললাম যে একদম পুরোপুরি স্ট্রাকচারাল ওয়েতে নোট সাজানো থাকবে প্রত্যেকটা কোশ্চেন টাইপ ওয়াইজ, এরকমভাবে তোমরা যারা আমার কাছে পড়তে চাইছো তাদের জন্য আমার কাছে এখানে কি রয়েছে, অফিসার ব্যাচ রয়েছে। আমরা এখানে ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ পড়াচ্ছি। এখানে আমরা ডব্লিউবি কলকাতা পুলিশ এর কনস্টেবল এসআই যা থাকছে, ঠিক আছে, দুটোই কভার হবে। ক্লার্কশিপ, এসএসসি জিডি, এমটিএস, মিসলেনিয়াস সমস্ত এক্সামকে আমরা টার্গেট করে পড়াচ্ছি এখানে। এবং আমাদের এই কোশ্চেনগুলো কি হচ্ছে, পুরোপুরি এখানে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ তোমরা পাচ্ছ, বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকছে। 0 থ্রু অ্যাডভান্স লেভেলে আমি পড়াচ্ছি। একদম দেখো 0 মানে বেসিক লেভেল, এর থেকে তুমি অ্যাডভান্স লেভেলে যেন যেতে পারো, যেন এখানে আমাদের একটা আর্টসের স্টুডেন্ট যে ম্যাথে উইক রয়েছে সেও যেন একটু বেটার ওয়েতে এখানে পড়তে পারে, তার জন্য ম্যাথ নিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। আমি এমনভাবে পড়াচ্ছি একটা সামান্য আর্টসের স্টুডেন্ট সেও যদি ঠিকঠাক মতো করে পড়ে তাহলে সে গিয়ে অ্যাটলিস্ট 25-এর মধ্যে, মানে 25টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট সে 20টা প্লাস, কোনো কোনো ক্ষেত্রে 22টা এরকম সে সলভ করে আসবে। আর যারা মোটামুটি একটু বেটার স্টুডেন্ট তারা 25টা কোশ্চেন করে দেবে কিন্তু, ঠিক আছে। তো সেই দিক থেকে অ্যাটলিস্ট নিজের নাম্বারটাকে একটু 20, 22, 23 এরকম বাড়িয়ে নেওয়ার জন্য তোমরা চাইলে এখানে পড়তে পারো। আর আমি এখানে কি করছি, শর্টকাট অ্যাপ্রোচে ম্যাথ পড়াচ্ছি। দেখো আমি এখন অবধি যতগুলো ম্যাথ করালাম প্রত্যেকটা কিন্তু আমাদের গতানুগতিক ওয়েতে, যেভাবে চিরাচরিত বোধহয় ম্যাথ শিখে এসেছিলাম ওই রকম না, একটা প্রপার স্ট্রাকচারাল ওয়েতে শর্টকাট অ্যাপ্রোচে আমি ম্যাথ পড়াচ্ছি, যেটা কনসেপ্টের সঙ্গে হচ্ছে। এমন না যে তোমাকে আমি এমন একটা তিগ্রামবাজি টিক বলছি যেটা তোমার হয়তো দেখে খুব হয়তো ভালো লাগতে পারে, বাট তোমার এক্সাম হলে সেটা অ্যাপ্লিকেবল হবে না। আমি ওই রকম জিনিস পড়াই না, এমন একটা শর্টকাট অ্যাপ্রোচে তোমাকে পড়াই যেটা তোমার এক্সামে হেল্প করবে প্রচুর, ঠিক আছে। আর বেস্ট অন কি হচ্ছে, প্রিভিয়াস ইয়ার আমি যা যা পড়াচ্ছি পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করে পড়াচ্ছি, যেন তোমাদের এরপরে আলাদা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করতে না হয়। আমাদের এখানে সেন্ট্রালের এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমাদের স্টেটের এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সমস্ত কোশ্চেন কিন্তু সাজিয়ে গুছিয়ে আমি ইনক্লুড করে নিয়ে আসছি, যেন তোমাদের আগামী দিনে যদি কোনো একটু টাফ কোশ্চেন হয়েছে সেটা যেন তোমরা ইজিলি সলভ করতে পারো। ওকে, আর এই জেনারেলি আমাদের এই প্যাচের প্রাইস থাকে কত, 199, মানে 2000 টাকা দাম থাকে, সেটা 50% অফ দিয়ে 999 চলছে। বাট এই মুহূর্তে তোমরা যদি নাও তাহলে 60% অফের সাথে 799 তোমরা এই মুহূর্তে এই ব্যাচটা পেয়ে যাবে। তো এই ব্যাচটা এবার পাবে কোথায়, এই ব্যাচটা পাবে তোমরা বিদ্যাকোষ বাই রিমন স্যার যে আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা এখানে আগে রেজিস্ট্রেশন করবে, এই তোমার ফোন নাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে, তারপর তোমরা এখানে লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পর দেখবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসছে। এই যে এখানে পেড কোর্স রয়েছে, এই পেড কোর্স সেকশনে তোমরা আমাদের এই অফিসার ব্যাচটা পেয়ে যাবে। তোমরা যদি এখান থেকে পড়ো তোমাদের ম্যাথ নেওয়ার এরপরে কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের রিভিউগুলো শেয়ার করে থাকি। কালকে একটা রিভিউ শেয়ার করেছিলাম আমি, তোমরা চাইলে কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পারো। একটা স্টুডেন্টের মন থেকে ফিডব্যাক আসে, ওইগুলো তারা ভেতর থেকে লিখে জানায় যে হ্যাঁ তাদের কেমন লাগছে আমার কাছে পড়ে। তো এই জিনিসটা আর কিছু না, ঠিক আছে। এবার তোমরা চাইছো যে তোমরা এখানে ব্যাচ অলরেডি অনেকের করার দরকার নেই, হয়তো পড়া হয়ে গেছে, তোমরা চাইছো শুধু তোমরা মক টেস্ট দেবে, তোমাদের ব্যাচের দরকার নেই যাদের, তাদের জন্য বলবো আমাদের এখানে মক টেস্টও রয়েছে, পুরোপুরি পেড মক টেস্ট থাকছে। ফ্রি মক টেস্টে কোনো কিছু ফ্রি নেই, যা ফ্রি আছে এই পেড মক টেস্টের মধ্যে আছে। তো আমরা ডব্লিউবিপি এসআই এর জন্য বলেছিলাম যে কি মক টেস্ট নিয়ে আসবো, তো ফাইনালি আমাদের ডব্লিউবিপি এসআই এর মক টেস্টটা কালকেই আমরা লঞ্চ করে দিয়েছি। আর এইখানে তোমরা পাচ্ছ 25টা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে তোমরা এখানে। আর প্রত্যেকটা মক টেস্ট হবে কি এক্সাম রিলেভেন্ট মক টেস্ট। কারণ দেখো তোমরা বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন সস্তাতে তোমরা মক টেস্ট পেতে পারো, তবে সেইগুলো কি হয়, আমাদের ডব্লিউবিপি এসআইতে যে ধরনের কোয়েশ্চেন আসে, যেই প্যাটার্নটাকে আমাদের এক্সামিনার মাইন্ড ফলো করে, ওই প্যাটার্নে কিন্তু মক টেস্টগুলো জেনারেলি হয়ে থাকে না। তো সেই প্যাটার্নে মক টেস্টগুলো জেনারেলি হয় না। তো সেই জন্য আমরা চেষ্টা কি করি যে এক্সাম রিলেভেন্ট, মানে এক্সামে আসার মতো কোয়েশ্চেন দিয়ে তোমার জন্য আমরা মক টেস্ট বানিয়ে নিয়ে আসছি, যার জন্য আমাদেরকে রিসার্চটা অনেকটা বেশি করতে হয় এবং আমরা রিসার্চ করেই কোয়েশ্চেন সিলেক্ট করছি। এবং কোয়েশ্চেনগুলো আমরা এমন করে সিলেক্ট করছি যে হারে তোমাদের দেখতে পাচ্ছ যে কি সিলি মিস্টেক হওয়ার প্রবণতাটা রয়েছে, ওই রকম টাইপের কোয়েশ্চেন আমরা বেশ কিছু দিয়ে থাকি যেখানে তুমি সিলি মিস্টেক করতে পারো, এবং এই ভুলগুলো তোমাদের যেন এই মকের মধ্যে ইমপ্রুভমেন্ট হয়ে যায়, যেন তোমরা এক্সাম হলে গিয়ে আর ভুলটা না করো। তো সেই জন্য আমরা এইরকম ভাবে রিসার্চ করে কোয়েশ্চেন নিয়ে আসছি, এবং কোয়েশ্চেনগুলো কি হচ্ছে এক্স্যাক্টলি নিউ প্যাটার্নে আপডেটেড সিলেবাসের উপর ডিপেন্ড করে হচ্ছে। এবং এখানে কি থাকছে, টেক্সট এবং ইমেজ সলিউশন তোমাদের এখানে পেয়ে যাবে। এবং ফুল মার্কস কত থাকছে, 200 নম্বরে ফুল মার্কস এবং 100টা করে কোয়েশ্চেন থাকে। ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকের সমস্যা থাকে, তোমরা জেনারেলি ইংলিশে হয়তো তোমরা এইরকম ডব্লিউপির জন্য মক টেস্ট সে হারে পেয়ে ওঠো না, তো সেদিক থেকে আমরা বাংলা এবং ইংলিশ যার যেই ল্যাঙ্গুয়েজ প্রেফারেবল থাকবে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা মক টেস্টটা অ্যাটেম্প করতে পারবে। এবং আমাদের এখানে একটা মক টেস্ট আমরা এখন অবধি ফ্রি দিয়ে রেখেছি, তো একটা মক টেস্ট তোমরা অ্যাটেম্প করে ডেমো দেখতে পারো যে আমাদের কেমন হারে কোশ্চেন থাকছে না থাকছে, এবং আমাদের এই বাংলা ইংলিশের যে প্যাটার্নটা যেটা রেখেছি সেই প্যাটার্নটা তোমরা ভালো মতো বুঝতে পেরে যাবে। ওকে, এবং আমি আরও একটা জিনিস বলবো, আমাদের এই মক টেস্টে জেনারেলি এখন প্রাইস কত থাকছে যে 179, এটা আমাদের প্রাইস থাকছে 25টা সেটের জন্য এই দামটা থাকছে। কিন্তু
প্রথম ১০০ জনের জন্য আমরা একটা অফ রেখেছি, সেটা হচ্ছে কি ৩০ টাকা তুমি এখান থেকে অফ পাবে। তার ফলে তোমার এই ৩০ টাকা অফটা দিয়ে তোমার নামটা হয়ে যাচ্ছে এখন ১৪৯ টাকা। এই প্রথম ১০০ জনের জন্য এটা থাকছে। পরবর্তীতে কেউ যদি আমাকে এই অফারটা দিতে বলো তখন আমার পক্ষে সম্ভব হবে না। প্রথম ১০০ জনই পাবে। আর এর জন্য তোমাকে এপ্লাই করতে হবে কুপন কোড কি রয়েছে, মক 30 কুপন কোডটা তোমাকে এপ্লাই করতে হবে। তবেই গিয়ে তোমার দামটা কত হয়ে যাবে, ১৪৯ টাকাতে তুমি এই মক টেস্টটা এই মুহূর্তে পেয়ে যেতে পারবে। আর আমরা কাল থেকে যেহেতু মক টেস্ট লঞ্চ করে দিচ্ছি, তো সেই দিক থেকে অনেকগুলো সেল হয়ে গেছে। তো আর খুব বিশাল কিছু সেট কিন্তু বাকি নেই। আজকে আমি ভিডিও দিচ্ছি, ইনফ্যাক্ট আমি আরও একটা ভিডিও আলাদা করে মক টেস্টের জন্য দিয়ে দেবো। তারপরে কিন্তু আই থিঙ্ক তোমরা আর এই দামটা মানে ১৪৯টা দামে হয়তো পাবে না। তো সেই জন্য যারা চাইছো তারা ১৪৯ টাকাতে এই মুহূর্তে মক টেস্টটা নিয়ে নিতে পারো। এবং মক টেস্টটা তোমাদের ভ্যালিডিটি থাকছে ১ বছরের। আর তোমাদের এক্সামের আগে আমি সমস্ত মকগুলো আপডেট করে দেবো। আর এই মক টেস্টে আমাদের টাইম রিলেটেড একটা ব্যাপার থেকে থাকে। তো টাইমটা আমরা এখানে ৭৫ মিনিট রেখেছি। দেখো আমি অলরেডি তোমাকে বলে দিচ্ছি তোমাদের এক্সামে তোমরা 90 মিনিটস টাইম পাবে। কিন্তু 90 মিনিটস টাইম পেলে তুমি যদি এক্সামে নিয়ার অ্যাবাউট হচ্ছে ৮৫টা থেকে ৯০টা কোশ্চেন, অনেকে ভালো ভালো স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি এরকম অ্যাটেন্ড করে থাকে। কেউ কেউ হয়তো ৮০টা করে থাকে। তুমি এই ৮০, ৮৫টা, ৭৫টা এরকম লেভেলে তুমি যদি কোশ্চেন অ্যাটেন্ড করতে চাও, তাহলে সেইগুলো আমাদেরকে আবার কি ওএমআর শিটে না গোল গোল করে ফিল আপ করতে হয়। তাহলে গোল গোল করে ফিল আপ করতে কিন্তু আমাদের টাইম চলে যায়। তো সেই টাইমটা হয়তো আমরা বুঝতে পারি না, বাট ওই রকমভাবে গোল করে ফিল আপ করতে গেলে নিয়ার অ্যাবাউট দেবে ১৫ মিনিট কিন্তু টাইম আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তো সেই দিক থেকে আমি ১৫ মিনিট অলরেডি কেটে নিয়েছি। তার ফলে কি হবে, তুমি এক্সাম হলে যেই টাইমটা পাবে কোশ্চেন সলভ করার জন্য, বাড়িতে তুমি মক টেস্ট, যেহেতু আমরা অনলাইন মক টেস্ট নিচ্ছি এবং অনলাইন মক টেস্টে এক্স্যাক্টলি সেম টাইমই তুমি পাচ্ছ। ৭৫ মিনিটের মধ্যে তোমার কাজ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এখান থেকে তোমার স্পিডটা প্রপার ওয়েতে মেনটেন থাকবে এক্সাম হলে, আর স্পিড নিয়ে সমস্যা হবে না। এছাড়া তো আমাদের আলাদা মক টেস্ট আছে কনস্টেবলের জন্য। এই মক টেস্টগুলো রয়েছে এখানে, দুটো করে ফ্রি মক টেস্ট দেওয়া রয়েছে এবং ম্যাথামেটিক্সের সেকশনাল মক টেস্ট রয়েছে, এখানে তোমরা ৩৫টা সেট পেয়ে যাবে। রিজনিংয়েরও আমাদের এখানে মক টেস্ট দেওয়া রয়েছে সেকশনাল, এখানে তোমরা ৩৫টা সেট পাবে এবং দুটো করে প্রত্যেকটা জায়গাতে ফ্রি দেওয়া রয়েছে। তোমরা চাইলে ফ্রিগুলো অ্যাটেম্প করতে পারো এবং প্রত্যেকটা মক টেস্টের দাম এখানে দেওয়া রয়েছে। যারা ভুলে যাও, বারবার করে কোশ্চেন ভুলে যাও, তাদের জন্য সেকশনাল মক টেস্ট দেওয়াটা ভীষণভাবে জরুরি। তো সেই দিক থেকে খুব অল্প প্রাইসের মধ্যে আমরা সেকশনাল মক টেস্টগুলো নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবং কেউ যদি চেয়ে থাকো যে একটু তোমরা বেশি প্র্যাকটিস করবে, তার জন্য তোমরা এখানে কনস্টেবলের যে মক টেস্টটা রয়েছে সেই কনস্টেবলের মক টেস্টটা তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। এখানে আমাদের দুটো ফ্রি দেওয়া রয়েছে, একটা ডব্লিউবিপির এবং একটা কলকাতা পুলিশের। আর এই মকগুলোর মধ্যে কিন্তু কোশ্চেনের খুব বিশাল পার্থক্য পাবে না। হ্যাঁ, তবে এই মকগুলো কি হয়েছে কনস্টেবলকে মাথায় রেখে বানানো, আর যে সাব ইন্সপেক্টরের মকটা এটা আমাদের এসআইকে মাথায় রেখেই বানানো হয়েছে। তো সেদিক থেকে এখানে কোশ্চেনের লেভেল হয়তো তুমি একটু ইজি পেতে পারো তুলনামূলকভাবে, বাট যে লেভেলটা তুমি এখানে পাবে সেই লেভেলটা তোমার এসআইতে আসার জন্য 100% ভাবে ফুললি রিলেভেন্ট কোশ্চেন পাবে এবং সেগুলো যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন হবে। তো বেশি প্র্যাকটিস যারা করতে চাইছো তারা তোমরা এই কনস্টেবলের মকগুলো দিতে পারো। তবে এখানে আমাদের নাম্বারের প্যাটার্নটা কিন্তু কনস্টেবলের মতো করেই হবে। তো চলো এবার কোশ্চেনে ফিরে আসা যাক। কালারটা আমি একটু চেঞ্জ করে নিই। দেখো কি বলেছে, ঠিক আছে। একটি সমবায় সংস্থায় ২৫ জন ব্যক্তি ১২ দিনে ১০০০টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি ৯ দিনে ১০০০টি বাল্ব তৈরি করতে পারায় আরও কত অতিরিক্ত লোকজন তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পূর্ণ করার জন্য। তাহলে এবার দেখো এই কোশ্চেনটা যখন আমি করছি, এবার এটা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। এবার টাইম অ্যান্ড ওয়ার্কে কি MDH যে ফর্মুলা ছিল, এই ফর্মুলা রিলেটেড কোশ্চেন এটা একটা, ঠিক আছে। তাহলে মানে এই ধরনের যে কোশ্চেন সেটাকে আমি আলাদা করে টাইপ ওয়াইজ ভাগ করে দিয়েছি। তো সেই দিক থেকে তোমরা যারা ভাবছো যে কি আমি যখন মক টেস্ট দিচ্ছি বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি এই ধরনের কোশ্চেন আমার কাছে হচ্ছে না বা আমি ভুল করলাম এই কোশ্চেনটা, তখন তুমি কি করবে, তোমার কাছে কোর্স স্ট্রাকচারাল ওয়েতে তোমার যদি সাজানো থাকে কোর্স, তুমি তখন সেইখানে টাইম অ্যান্ড ওয়ার্ক খুলবে। টাইম অ্যান্ড ওয়ার্ক খুলে তুমি ওখানে এই MDH ফর্মুলা দিয়ে যে কোশ্চেন থাকছে, ঠিক আছে, সেই কোশ্চেনটা তোমরা ওখানে যাবে এবং সেখানে যে কটা কোশ্চেন আছে তোমরা গিয়ে যদি প্র্যাকটিস করে নাও, তাহলে ইজিলি তোমাদের কিন্তু কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, রিভিশনও প্রপার ওয়েতে একটা স্ট্রাকচারাল ওয়েতে হচ্ছে। তো এইরকমভাবে আমি তোমাদের পড়তে বলি বারবার করে। তাহলে চলো এই কোশ্চেনটা কী করে সলভ করবো। তাহলে দেখো আমার কাছে এখানে কী রয়েছে, ম্যান রয়েছে, ম্যান কত দিয়েছে 45, আচ্ছা ডে কত দিয়েছে, ডে দিয়েছে আমার কাছে 12, কাজ কতটা হচ্ছে, কাজটা কি বসে আমাদের নিচে বসে, তাহলে কাজটা কততে হচ্ছে, আমরা এখানে কি 1000টা বাল্ব তৈরি করছি। আচ্ছা ইকুয়াল টু, আমি এই জায়গাটা মুছছি একটু তোমাদের বলে দেওয়ার সুবিধার্থে। কি বলেছে এখানে, কাজটা কত দিনে করতে হবে, 9 দিনে করতে হবে। আচ্ছা কতজন লোক লাগবে সেটা আমাকে বার করতে হবে এবং কোন কাজটা করতে হবে, সেম এখানে আমাকে এই 10,000টা বাল্বই তৈরি করতে হচ্ছে। তাহলে এই 10,000 এই 10,000 কাটলো 9 দিয়ে যদি আমি কাটি তাহলে কত থাকছে 5 9 45। তাহলে আমি এখানে কি পাচ্ছি, ম্যান কতজন লাগছে 5 12 60 জন আমার কাছে এখানে ম্যান লাগছে। তুমি এক্সাম হলে গিয়ে পট করে 60টা মেরে দিয়ে চলে আসবে আর তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। এক্সাম হলে এই রকম ভুল আমাদের হওয়াটা ভীষণভাবে স্বাভাবিক। এবার তাহলে দেখো এই কোশ্চেনটা লাস্ট লাইনে কি জিজ্ঞাসা করেছে, লাস্ট লাইনটা একটু যদি ভালো করে পড়ো তাহলে এক্সাম হলে আমি এখানে কি বুঝতে পারবো যে আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে সেটা বার করতে বলেছে। তাহলে অলরেডি 45 জন ছিল, তাহলে আরও অতিরিক্ত লোক আমাকে চেয়েছে,
অতিরিক্ত এক্সট্রা ম্যান চেয়েছে আমার কাছে এখান থেকে, ঠিক আছে। তাহলে এক্সাম হলে আমাকে শান্ত যদি আমি না রাখতে পারি নিজেকে, তাহলে আমি এক্সাম হলে এই 60টাই আমি অ্যান্সার মার্ক করে আসবো, দিয়ে দেখবো যে কি সিলি মিস্টেক হয়ে গেছে, ভুল করে চলে আসছি। সিলি মিস্টেক করানোর জন্য আমাকে কি করতে হবে, এক্সামে শান্ত থাকতে হবে। তার জন্য আমরা যখন কোর্স করাচ্ছি বা কোর্স পড়ছি, তখন থেকে আমাদের এই হ্যাবিটটা তৈরি করতে হবে যেন আমি আস্তে আস্তে কোশ্চেন বুঝে বুঝে পড়ি, এবং এতটা আস্তে কোশ্চেন পড়বো যেন বুঝতে বুঝতে আমার মাইন্ডে যেন কোশ্চেনটা হতে হতে এগোবে, যে আমি কোশ্চেনের ধাঁচটা ইজিলি বুঝতে পারবো পড়ে। তখন আমি বুঝতে পারবো যে না, এই কোশ্চেনটা আমার সঙ্গে সঙ্গে অ্যাটেম্প্ট করতে হবে, এই কোশ্চেনটা আমাকে সঙ্গে সঙ্গে ছাড়তে হবে, সেটাও আমি তখন বুঝতে পারবো, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের অলওয়েজ ম্যাক্সিমাম জায়গাতে কি দেখানো হয়, যে 10 সেকেন্ডে কোশ্চেন উড়িয়ে দিলাম, 2 সেকেন্ডে কোশ্চেন উড়িয়ে দিলাম, কোশ্চেন পড়া মাত্র আমার অ্যান্সার শেষ। এইরকমভাবে এত একটা নোংরা লেভেলের মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়েছে একটা স্টুডেন্টের, সে ভাবে যে আমি তাড়াতাড়ি 2 সেকেন্ডে 10 সেকেন্ডে কোশ্চেন ওড়াতে না পারলে আমার এক্সাম ক্লিয়ারই হবে না। আরে ভাই, যদি ওইরকমভাবেই হতো তাহলে তো এক্সাম 5 মিনিটে শেষ হয়ে যেত, সবাই যদি 2 সেকেন্ডে কোশ্চেন ওড়াতে লাগতো। দরকারই ছিল না আমার কাছে এখানে 1.5 ঘন্টা টাইম দেওয়ার, বা যা তোমরা 1 ঘন্টা টাইম পাচ্ছ বিভিন্ন এক্সামে, তো ওরকম তো টাইমই দেওয়ার দরকার ছিল না, তাই না? তো সেই দিক থেকে ওই রকমভাবে যারা এক্সামে বসেনি বা এক্সামের অ্যাকচুয়াল রিয়ালিটি যারা জানে না, তারা ওই ধরনের উল্টোপাল্টা জিনিস বলবে। বাট রিয়ালিটি এক্সামে এটাই হয় যে না, আমরা ওই রকমভাবে কেউ কোনোদিন আজ পর্যন্ত পেরে আসেনি, কেউ কোনোদিন পারবেও না ওরকমভাবে, সম্ভব না। একটা দুটো কোশ্চেন হার্ডলি আমি 2 সেকেন্ডে 10 সেকেন্ডে ওড়াতে পারি, কোশ্চেন দেখতে দেখতে আমার অ্যান্সার হতে পারে। বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে কী করতে হবে, শান্ত মাথাতে কাজ করতে হবে। তো সেই দিক থেকে শান্ত মাথাতে তুমি যখন পড়াশোনা করবে, তখন তুমি এখানে বুঝতে পারবে যে না, আমার এখানে অতিরিক্ত চেয়েছে, তাহলে আমার কাছে অলরেডি আগে থেকে 45 জন ছিল, তাহলে আমার লাগবে কত এখন, 60 জন, তাহলে এক্সট্রা কতজন লাগবে, এক্সট্রা 15 জন ম্যান লাগবে আমার, তাহলে 15 অ্যান্সার। দেখো, ওই জন্য এরা কি করেছে, 60টাকে আগে দিয়েছে, 15টাকে নিচে দিয়েছে, যেন তোমার 60টা আগে বেশি চোখে পড়ে, ঠিক আছে। তো সেই দিক থেকে প্রত্যেকটা না একটা মাইন্ডসেটের পুরো গল্প হয়ে যায় এখানে আমাদের। একটা এক্সামিনার ভালো মতো জানে যে তোমাকে কীরকমভাবে ফাঁসাতে পারে। ওই জন্য আমরা যখন মক টেস্ট তৈরি করি, আমরা এক্স্যাক্টলি সেম ট্রিকটাই ফলো করি। তোমাদের এই ভুলগুলো তোমরা যেন এই মক টেস্টের মধ্যে সলভ করে নিতে পারো। মক টেস্ট থেকে তোমরা যেন শিখে যেতে পারো যে এক্সাম হলে আমাকে এই ভুলটা করতে হবে না, আমি বাড়িতে অলরেডি এই ভুল করেছি, তাহলে এক্সাম হলে তুমি যেন সজাগ থাকো। তো সেরকমভাবে আমরা কোশ্চেন তৈরি করি, যখন কোর্স পড়াই এরকমভাবে আমি এই ধরনের কিছু ট্রিকি কোশ্চেন তুলে নিয়ে আসি, যেখান থেকে তুমি ভুল করতে পারো। মানে তোমাকে শেখানোটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে, যে দুটি শাড়ির প্রত্যেকটি হচ্ছে কত, 400 টাকায় বিক্রি করে একজন বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতির শিকার হন, মানে শিকার হন বা ক্ষতি করেন, ঠিক আছে। এবার কি বলেছে, যে সামগ্রিকভাবে তার কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা বার করতে হবে। এবার যখন আমাদের এই ধরনের কোশ্চেন আসে, আমরা জানি এখানে অলওয়েজ লস হয়, একটাতে আমার কি হচ্ছে 20% লাভ হচ্ছে এবং আরেকটাতে 20% ক্ষতি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম জায়গায় কি জানি, আমার এখানে রিয়াল ভ্যালু দরকার নেই, আমাকে এখানে পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে। তো সেদিক থেকে যখন পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, আমি জানি এখানে 20% হলে আমার এখানে মানে দুগুণি হচ্ছে কত, 400, তাহলে 400 ডিভাইডেড বাই 100 থাকে, এটা একটা দশমিক আগে নিয়ে চলে যাই আমরা এখানে, যেখানে আমাদের 4%টা ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে আমার এখানে কী হবে, 4% ক্ষতি হবে। কীভাবে হয় না হয় আমি তোমাদের একটা ভালো মতো পুরোটা শিখেছি, এখানে আমি ডিটেলে আর বলছি না। চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে, এ এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসা যুক্ত হয়। যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসা যুক্ত হয়েছিল। এবার এক্সাম হলে এই কোশ্চেনটা 95% স্টুডেন্ট মোরালেস মোটামুটি এরকম একটা স্টুডেন্ট ভুল করে এসেছিলো। মানে আমি যতজন জানতে পেরেছি যে হ্যাঁ, যারা এই কোশ্চেনটা করে এসছে ভুলই করে এসছে, ঠিক আছে। ওই জন্য আমি 90% বললাম, অ্যাকচুয়াল ডেটা তো আমার কাছে নেই, বাট আমি চারিপাশে যতটা শুনতে পেরেছিলাম বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে, তাদের ক্ষেত্রে কী ছিল, যে তারা এক্সাম হলে এই কোশ্চেনটা সিলি মিস্টেক করে এসেছিলো। কেন সিলি মিস্টেক হয়েছিল চলো বলছি, কোশ্চেনটা সলভ করালে বুঝতে পারবে। দেখো কী ছিল এখানে, এ ব্যবসায় বিনিয়োগ করেছে এবং বিও বিনিয়োগ করেছে, ঠিক আছে। এ কত টাকা বিনিয়োগ করেছে, এ বিনিয়োগ করেছে এই টাকাটা, বি বিনিয়োগ করেছে, বি বিনিয়োগ করেছে এই টাকাটা। এবার কি বলেছে, এর টাকা কতদিন ধরে কেটেছে, যদি বছরের শেষে, তাহলে এ তো প্রথম থেকে নিয়ে ব্যবসা শুরু করেছিল, তাহলে এর টাকাটা কতদিন ধরে কেটেছে, 12 মাস ধরে কেটেছে। আচ্ছা, বি এর টাকাটা কতদিন ধরে কেটেছে আমি তো জানি না, 1 বছর ধরে চলেছে, আমি ধরে নিলাম বি এর টাকাটা এক্স মাস ধরে কেটেছে। তাহলে এবার এক্স মাস ধরে খাটার পরে তাদের লাভ্যাংশ কত ছিল, এ 2 টাকা পেয়েছে, বি 1 টাকা পেয়েছে। তাহলে এবার এটাকে সলভ করবো, এবার এটাকে যদি সলভ করি, এই শূন্য কাটলো, এই 2 দিয়ে আমি এটাকে কাটতে পারছি, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে কত, এখানে 6 থাকছে। আচ্ছা 6 দিয়ে যদি হয়, তাহলে আমি আবার এটাকে কাটতে পারছি, দেখো 6 দিয়ে পুরোপুরি কেটে দিতে পারছি এখানে। তাহলে 6 দিয়ে যদি কাটি, তাহলে 4 6 হচ্ছে কত, 24 থাকলো, 3 পড়ে আছে, মানে 30, মানে 5 6 30, মানে 45। আর দেখো 45-এর সাথে যদি আমি 5 দিয়ে কাটি, তাহলে 5 45 হচ্ছে কত, 225। তাহলে আমি কি বুঝতে পারছি এখান থেকে, এক্স এর ভ্যালু আমি এখান থেকে কি পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। তাহলে এক্স এর ভ্যালু যখন 5 পেয়ে গেলাম, তুমি টুক করে এক্সাম হলে 5টাকে মার্ক করে দিয়ে চলে আসবে, যে এটা ভুল হয়ে যাবে আমার এক্সাম হলে। কেন ভুল হবে, আমি এখানে কি পেলাম, যে এক্স এর টাকাটা, মানে সরি বি এর টাকাটা 5 মাস ধরে খেটেছে, বি টাকাটা 5 মাস ধরে ওই ব্যবসাতে নিয়োগ রেখেছে,
কিন্তু আমাকে কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, তবে এ শুরু করার কত মাস পরে, তাহলে এ তো শুরু করেছিল প্রথমেই, তাহলে এর টাকাটা চলছিল এত মাস ধরে, টোটাল তো আমার কাছে এখানে কতদিন আছে, 12 মাসের পুরো গল্প হয়, ঠিক আছে, পুরোটা হচ্ছে আমার কাছে এখানে 12 মাস। এবার অলরেডি বিয়ের টাকাটা কতদিন ধরে কেটেছে, শেষের 5 মাস ধরে কেটেছে, এরকমভাবে শেষের 5 মাস ধরে শুধুমাত্র বিয়ের টাকাটা কেটেছে। তাহলে এই 5 মাসের জন্য বিয়ের টাকাটা নিয়োগ ছিল, তাহলে কতদিন পর মানে শুরু করেছিল, তাহলে এ ব্যবসায় নিয়োগ হওয়ার পরে কত মাস পরে বিনিয়োগ করেছিল এটা জানতে চেয়েছে। তাহলে এ তো এখানে প্রথমেই শুরু করে দিয়েছিল 1 মাস থেকে, তাহলে এরকমভাবে যখন চলছিল এভাবে চলতে চলতে দেখবে যে কি পুরোপুরি 7 মাস পর, ঠিক আছে, আমি যদি 12 থেকে 5 বাদ দিয়ে দিই তবেই আমি এখানে 7 পাচ্ছি, ঠিক আছে, তাহলে 7 মাস ধরে এর টাকাটা একা একা খাটছিল, শুধু খাটছিল, এই 7 মাস পরে কি করেছে, এখানে সে বি জয়েন করলো, তার ফলে কি বিয়ের টাকাটা শেষের 5 মাস খাটতে পারলো মানে বিজনেসে। ওকে, তাহলে অপশন কি, অপশন সি আমাদের কাছে এখানে অ্যান্সার, 7 মাস অ্যান্সার, 5 মাস অ্যান্সার নয়। ওকে, তো এক্সাম হলে স্টুডেন্টের মাথাতে অতটা খেয়াল থাকে না, তারা যখন এখানে এটা বার করে নেয় তখন তারা গিয়ে এই যেটা অ্যান্সার বেরোচ্ছে সেটা গিয়ে তারা মার্ক করে চলে আসে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি যা শুনতে পেয়েছিলাম যে তারা ভুল করে এসেছিলো এই কোশ্চেনটা। ওকে, তো সেই দিক থেকে আমাকে আবারও বলছি, সিলি মিস্টেক থেকে আমাকে বাঁচতে হবে, নাহলে আমার এই হওয়া অঙ্কটা এটা আমাকে কত দিতে পারতো, 2 নাম্বার দিতে পারতো, বাট আমার কাছে এই নাম্বারটা আমি পেলাম না, বরং আমার কাছে এখানে 0.5 নেগেটিভ হয়ে গেল, মানে আমি এখানে কত 2.5 নাম্বারের একটা বড় সড়ো গ্যাপ পেয়ে গেলাম। এবার এক্সাম হলে যদি আমি 3-4টে কোশ্চেন এরকমভাবে ভুল করে দিলাম, 4টে কোশ্চেন ভুল হয়ে গেলাম, সেখান থেকে 10 নাম্বার বাদ চলে গেল, যেখানে আমি আরও 8 নাম্বার এক্সট্রা পেতে পারতাম, তাই না? তাহলে এইরকমভাবে আমাকে এক্সাম হলে একটু শান্ত থেকে পড়াশোনা করতে হবে, বা মানে পড়াশোনা বলছি কি, এক্সাম হলে শান্ত থেকে আমাকে এক্সাম দিতে হবে। তার জন্য এই হ্যাবিটগুলো তৈরি হয়, কোশ্চেন যখন আমরা কোর্স পড়ছি তখন থেকে শুরু হয় এই হ্যাবিটগুলো। আর এই হ্যাবিটগুলো আমরা মক টেস্টে, বিভিন্ন প্র্যাকটিস সেটে, বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো, মানে একটা স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে সে আলটিমেটলি এক্সাম হলে গিয়ে সিলেকশনটা নিতে পারবে, সিলি মিস্টেক তার হবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টের এখন শুনতে পাই স্যার সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, এই ভুল করে যাচ্ছে। এবার যারা আমাদের মক টেস্ট দিয়েছে তারা কিন্তু অনেকটা সজাগ হয়ে গিয়েছে এই ম্যাটারগুলো নিয়ে, যে না আমি বারবার করে যখন আমি 20টা মক টেস্ট সেমভাবে প্র্যাকটিস করছি, 21টা মক টেস্ট সেমভাবে প্র্যাকটিস করছি, তারা অটোমেটিক সচেতন হয়ে যায়, না এই জায়গাতে আমার একটা ভুল থাকতে পারে, বা এই জায়গায় একটা সিলি মিস্টেক হতে পারে, তো তারা অলরেডি আগে থেকে সচেতন হয়ে যায়। চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে, যে এত 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 এবং এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, মানে আমার কাছে কি চাইছে, এদের এলসিএম চাইছে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, 12, 12-এর মধ্যে কত পাচ্ছি, 3, 4-এ 12 পাচ্ছি। আচ্ছা হলো, 15-এর মধ্যে কি পাচ্ছি, 3 পাচ্ছি, 15 অলরেডি 3 পেয়ে গেছি আমি এখান থেকে, তাহলে আমার এখান থেকে 3-এর দরকার নেই, 5-এর দরকার আছে। আচ্ছা আর কি আছে, 4-এর মধ্যে 4 পাচ্ছে 20 অলরেডি আমার কাছে এখানে আছে, নেওয়ার দরকার নেই। 25-এর মধ্যে কি আছে, 5 পাচ্ছে 25, মানে 25-এর স্কোয়ার আমার কাছে দরকার আসছে, মানে 5-এর স্কোয়ার। ওকে, তাহলে এখানে কত আসছে, 3, 4-এ 12 ইন্টু এখানে কি পাচ্ছি, 25 পাচ্ছি, তাহলে আমি এটাকে ডবল করে নেবো, এখানে 6 করলাম, এটা আমি 50 করলাম, মানে 5 6 হচ্ছে কত, 30, তাহলে 300 অ্যান্সার। ইজি একদম, তোমাদের আমি এলসিএম এইচসিএফ এর ক্লাসে শিখিয়েছি এই জিনিসগুলোকে, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন আসি। আর তোমরা যারা এইভাবে না করতে পারছো তখন তোমরা এইভাবে 12, 15, 20, 25, ঠিক আছে, এইভাবে তোমরা লিখে লিখে তোমরা চাইলে সলভ করতে পারো, এতে আমাদের একটু টাইমটা বেশি যাবে, ঠিক আছে। বাকি আমি এখানে কি করলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিলাম, যখন আমাদের এই জিনিসগুলো সুবিধা হয়ে যায়। চলো পরবর্তী কোশ্চেন আসি, দেখো কি বলেছে, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে এত টাকা মানে এত গুণ হয়, ওই একই পরিমাণ টাকা এই 18 বছরে কত গুণ হবে। এবং এই কোশ্চেনটা কি ছিল, এক্সাম হলে একটু ছাড়ার মতো কোশ্চেন ছিল, মানে প্রথম অ্যাটেম্পটে ছাড়ার মতো কোশ্চেন ছিল, সেকেন্ড অ্যাটেম্পটে করতে হবে। এই কোশ্চেনটা তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি এই কোশ্চেনটা ভুল করবে। আমরা জেনারেলি কি করি, কোনো একটা টাকা আমাদের কি হচ্ছে যে কি 4 বছরে 5 বছরে দিয়ে দিলাম, ধরলাম 5 বছরে সেটা দ্বিগুণ হয়, এবার এই টাকাটা কত বছরে সেটা 8 গুণ হবে, এটা আমরা বার করি জেনারেলি, তাই তো এরকমভাবে দেয়। কিন্তু আমাকে এখানে এই 2, 8 এরকমভাবে ইজি নাম্বার দিত, বাট এখানে নাম্বারটা কি করেছে, ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, 2.5 গুণ দিয়ে দিয়েছে। তাহলে আমার কাছে কি ছিল, এই ছিল আমার কাছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি ধরে নিলাম 1 টাকা ছিল। এবার কি হয়েছে, এটা 6 বছর পরে আমার এই টাকাটা কত হয়ে গেছে, 2.5 টাকায় পরিণত হয়ে গেছে। এবার আমাকে কি জিজ্ঞাসা করছে, এই 1 টাকাটা আমার এই কত বছর লিখেছে এখানে, 18 বছর, ঠিক আছে, 18 বছর পরে কত টাকায় পরিণত হবে বা কত গুণ হবে সেটা বার করতে বলেছে। তাহলে কি করে বার করবো, তাহলে দেখো এখানে 6 ছিল, এবার এখানে এই জিনিসটা কত হচ্ছে, 18 হচ্ছে, মানে কত গুণ, 3 গুণ হচ্ছে। তাহলে আমি কি করবো, এখানে আমি এই 2.5-এর আমি এখানে 3 গুণ করে দেবো, মানে কিউব করে দেবো। এবার দেখো এক্সামে আমাকে অপশনগুলো দিয়েছে এইরকমভাবে, তাহলে আমাকে এইরকমভাবে নিয়ে গেলে হবে না, কীভাবে নিয়ে যেতে হবে, তখন আমরা এটাকে কী করবো, এই যে তুমি চাইলে এটাকে এইভাবে ভাগ করে নাও। এবার এটাকে আমরা কি করে নিচ্ছি, এই যে এখানে এই 2.5 গুণ, ঠিক আছে, এটাই ছিল, আমরা এটাকে 2.5 লিখেছিলাম আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখানে যদি আমি এটাকে ভাঙি তাহলে কত আসছে, 2 দুগুণি 4 আর একে 5, তাহলে 5/2 এর আমাকে কি করতে হচ্ছে, কিউব করতে হচ্ছে। তাহলে 5-এর কিউব হচ্ছে কত, 125, আর 2-এর কিউব হচ্ছে কত, 8, তাহলে আমার এত গুণ হবে। তাহলে অপশন এ এটাই অ্যান্সার। এবার তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, দেখো আমি তো তোমাকে শিখিয়েছি এই কনসেপ্ট, এবার কোশ্চেন তো এটা যেমন তেমন করে ঘোরাতে পেঁচাতে পারে, বাট কিন্তু কনসেপ্টের বাইরে কি কোশ্চেনটা, কোনো রকমভাবে মানে কোশ্চেনটা কনসেপ্টের বাইরে না, কনসেপ্টের মধ্যে কোশ্চেন। কনসেপ্ট যদি আমরা বারবার করে 3 বার 4 বার 5 বার করে যদি নিজে হাতে প্র্যাকটিস করি একই কোশ্চেন বারবার করে, তাহলে আমার কনসেপ্টটা না আমি স্ট্রং হয় আমার মাইন্ডে কনসেপ্টটা, ঠিক আছে, আমি আরও কনফিডেন্স পাই যে আমি এইভাবে করলে আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো এই জিনিসগুলো তৈরি করাটাই হচ্ছে আমাদের কাজ।
আমরা শুধু একটা কোর্স দিয়ে দিই এবং সেটাকে ছেড়ে দিই ওই রকমভাবে কিন্তু বললে হবে না জিনিসটাকে। আমি তোমাকে একটা কোর্স পড়াচ্ছি এবং সেই কোর্সটাকে তোমাকে ৩ থেকে ৪ বার নিজে হাতে অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে। তবে গিয়ে তোমার এই কনসেপ্টগুলো আরও স্ট্রং হবে এবং হওয়া কোশ্চেন তুমি এক্সাম হলে আরও বেটার ওয়েতে করতে পারবে। এটা তোমার জানার মধ্যে কোশ্চেন। অনেক স্টুডেন্ট হয়তো এই কোশ্চেনটা এই সমস্ত জিনিসগুলোর জন্য, এই ফ্র্যাকশনগুলোর জন্য হয়তো এক্সাম হলে ছেড়ে দিয়ে চলে আসছে। অনেক স্টুডেন্ট এরকম করেছে। চলো পরবর্তী কোশ্চেন আসে। দেখো এই একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা আমি কালার চেঞ্জ করছি। দেখো এই কোশ্চেনটা তুমি যখন এক্সাম হলে দেখতে যাবে, প্রথমেই কোনো কিছু দরকারই নেই, সঙ্গে সঙ্গে এটাকে স্কিপ করো। ঠিক আছে, এক্সাম হলে এই কোশ্চেনটা দেখা মাত্র তুমি এটাকে স্কিপ করবে। কারণ তুমি দেখো অনেক কিছু রয়েছে, কি হতে পারে না হতে পারে তুমি জানো না, প্রথম অ্যাটেম্প্ট এটা করবেই না এটাকে। চলো আমি বলে দিচ্ছি অঙ্কটা কী করে করতে হবে, সেটা বলে দিচ্ছি। ইজি অঙ্ক, শুধুমাত্র অঙ্কটা দেখতে একটু ভয়ঙ্কর, তাই জন্য আমি তোমাকে বললাম অঙ্কর মধ্যে কী আছে না আছে আমি জানি না, দেখা মাত্র এটাকে স্কিপ করতে বলছি। ওকে, তাহলে কি বলেছে এখানে, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। তাহলে দেখো এম সংখ্যক মানুষ আর দামে, ঠিক আছে, একটা দ্রব্য কিনতে রাজি হচ্ছে। এবার কি বলেছে, যদি তাদের মধ্যে ৪ জন মানুষ চলে যায়, কিন্তু কি বলেছে, এম সংখ্যক রাজি ছিল, কিন্তু এম সংখ্যকের মধ্যে আবার ৪ জন কি বলছে যে কি না, আমরা ঠিক আছে এখন মন পাল্টে গেছে, আমি ৪ জন ব্যক্তি এরকম বলছে যে না আমি কিনবো না, আমার কাছে আর দামটা বেশি হয়ে যাচ্ছে বা আমি কিনতে পারছি না এখন। তো ৪ জন আরও বেরিয়ে যাচ্ছে। এবার আমাকে কি বলেছে, তবে বাকিদের ওই একই দামের দ্রব্যটি কিনতে প্রত্যেকে কত টাকা করে বেশি দিতে হবে সেটা বার করতে বলেছে। তাহলে সিম্পল, দেখো দ্রব্যটার দাম কত হচ্ছে, একটা দ্রব্য তারা কিনছে, দ্রব্যটার দাম হচ্ছে যে কি আর, এবার এই আর এই দ্রব্যটা কতজনে কিনছে, এই আর দ্রব্যটা এম জন মানুষে কিনছে। তাহলে কি আমার একটা জিনিসের দাম যদি ১০০ টাকা হয়, আমি ৫ জন মিলে যদি কিনতে চাই, তাহলে আমি এখানে যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে কত, ২০ টাকা পেয়ে যাব, পার হেড পড়বে। তাহলে পার হেড খরচ কত এলো, এম জন মানুষের পার হেড খরচ এটা এলো এখনো অবধি। কিন্তু কি বলেছে যে কি যে আরও ৪ জন যে ব্যক্তি রয়েছে তারা কিন্তু কিনতে নারাজ। এই যে জিনিসটার দাম কত ছিল, আর ছিল, এবার কি বলেছে, এই এম জনের মধ্যে ৪ জন মানুষ আরও কিনবে না। তাহলে কতজন কিনবে এখন, এম মাইনাস ৪ জন মানুষ কিনবে। তাহলে কি বাকি যারা পড়ে আছে এম মাইনাস ৪, এদের এখন পার হেড খরচ পড়ে গেল এটা। তাহলে কি এখানে যেহেতু ব্যক্তি কমছে, তাহলে এই খরচটা আরও বেশি হবে, তাই তো। তাহলে আমি বেশি থেকে কমটা মাইনাস করবো, তাহলে বেশি হচ্ছে কত, এই আর ডিভাইডেড বাই এম মাইনাস, আমি এখানে উপরেই লিখছি, ঠিক আছে, এই জায়গাটায় লিখছি, আর ডিভাইডেড বাই এম মাইনাস 4 ছিল, এটা আমার এই এখনকার। আর আগেরটা কি ছিল, প্রথমে এম সংখ্যক মানুষ এই আর দামে কিনতে চাইছিল, তাহলে আর মাইনাস এখানে কত আছে, এম আছে, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এখানে কি হলো, এই বেশিটা থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে পার হেড কত টাকা করে বেশি পড়বে, কত টাকা এক্সট্রা পড়বে, সেটা আমরা এখানে কিন্তু বার করতে পারবো। চলো এবার এটাকে দেখে ঘাবড়ালে হবে না, আমরা ইজিলি সলভ করতে পারবো। দেখো এখানে যদি আমি ইজিলি সলভ করি, তাহলে আমি এখানে নিজেরটা গুণ হবে, তাহলে আমি এখানে কি পাচ্ছি, এম স্কোয়ার মাইনাস কি পাচ্ছি, 4m পেয়ে যাচ্ছি। এবার তুমি এখানে একটা জিনিস দেখো, ওপরেটা সলভ করার প্রয়োজনই নেই। তুমি যখন এম স্কোয়ার মাইনাস 4m পেয়ে যাবে, তুমি দেখো কোথায় আছে নিচে, এখানে এম স্কোয়ার মাইনাস 4m আছে, না নেই, এটা অ্যান্সার না। এখানে এম স্কোয়ার মাইনাস 4m আছে, হ্যাঁ, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে। এখানে এম স্কোয়ার মাইনাস 4m আছে, না এটা নেই, তাহলে এটাও অ্যান্সার না। এখানেও নেই, তাহলে এটাও অ্যান্সার না। তাহলে একমাত্র অপশন বি পাচ্ছি, তাহলে এটাই অ্যান্সার। তোমাকে এক্সাম হলে পুরোটা সলভ করাটা দরকার ছিল না, কিন্তু তুমি যদি প্রথমেই যদি এই কোশ্চেনটা নিয়ে ফেসে যেতে, প্রেশার থাকে, তুমি যদি অলরেডি তোমার মানে পছন্দের ২০টা ২২টা তুমি যখন অঙ্ক অলরেডি সলভ করে দিচ্ছ, তোমার ২টো ৩টে ৫টা অঙ্ক পড়ে আছে, তখন তুমি এই ধরনের অঙ্কগুলো নিয়ে ভাবতে পারবে। কিন্তু প্রথমে তোমার যখন প্রেশার থাকবে না, আমাকে অনেকগুলো অঙ্ক করতে হবে এই ধরনের অঙ্ক নিয়ে, তখন তুমি শান্ত মাথাতে ভাবতে পারবে না। তো ওই জন্য অঙ্ক স্কিপ করাটা আমাদের শিখতে হবে, যেগুলো আমরা মক টেস্ট দিয়েই শিখতে পারবো। ওকে, তাহলে দেখো এবার অঙ্কটা আমি পুরোটা সলভ করি, তাহলে আমি এখানে এটাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে কত আসছে, এখানে এম আর চলে আসছে, ওকে মাইনাস, ঠিক আছে, এম আর বা আর এম তোমরা যা ইচ্ছে তাই লিখতে পারো, ঠিক আছে। তাহলে এটা হলো মাইনাস, কি হচ্ছে, একবার এটার সাথে আমি গুণ করব, এখানে কি পাচ্ছি আমি, এখানে এম আর পাচ্ছি, মাইনাস আমি এখানে কি পাচ্ছি, মাইনাস আছে তো, তাহলে মাইনাসে মাইনাস আমি এখানে কি পাবো, প্লাস পাবো, প্লাস কি হচ্ছে যে কি 4r পেয়ে যাবো আমি এখানে। তাহলে এবার দেখো মাইনাস এম আর প্লাস এম আর দুটো তো আমার এখানে কেটে গেল, তাহলে আমার এখানে উপরে কি পড়ে থাকছে, 4r থাকছে, নিচে কি থাকছে, এখানে এম স্কোয়ার মাইনাস 4m পড়ে আছে। ওকে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে দেখো 4r এম স্কোয়ার মাইনাস 4m, তাহলে এখানে আমি এটাই পাচ্ছি, তাহলে এটাই আমার ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এক্সাম হলে এই অঙ্কগুলো এইভাবে করতে হবে, অঙ্কগুলো খুব একটা কঠিন না, যার কনসেপ্ট ক্লিয়ার আছে, এই জিনিসগুলো যারা বোঝে তারা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবে এই কোশ্চেনগুলো, ঠিক আছে। বাট আমাকে একটা টাইমে অঙ্কটাকে স্কিপ করতে জানতে হবে, যে হ্যাঁ আমাকে অঙ্কটা এখন স্কিপ করতে হবে, পরে গিয়ে আমি অ্যাটেম্প করবো, তবে গিয়ে আমি একটা বেটার ডিসিশন নিতে পারবো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসতে দেখো কি বলেছে, যে 3টি সংখ্যার গড় আমাকে বলে দিয়েছে এত, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। এবার দেখো এই কোশ্চেনটা যখন আমি পড়তে পড়তে বুঝতে পারছি এটা আমাকে একটু হ্যাপা করবে, ঠিক আছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 10 বেশি, এরপর আরও কন্ডিশন বাকি রয়েছে, তখন কি করবে, তুমি অটোমেটিক অঙ্কটা পড়ে বুঝতে পারছো যে কিনা অনেকগুলো কন্ডিশন এর মধ্যে কিন্তু অ্যাড হতে লাগছে, তখন কি করবে, এটাকে আগে স্কিপ করবে। এই কোশ্চেনটা প্রথমে অ্যাটেম্প করার মতো না, সেকেন্ড অ্যাটেম্পটে করার মতো কোশ্চেন, বাট ইজি। কীভাবে করবো, তাহলে এবার অঙ্কটা পড়ি। তাহলে দেখো 3টি সংখ্যার গড় দিয়েছে, তাহলে আমি 3টি সংখ্যার সমষ্টি, আমি সংখ্যা ধরে নিচ্ছি, একটা এ সংখ্যা, একটা বি সংখ্যা এবং একটা সি সংখ্যা। তাহলে এবার এদের সমষ্টি হচ্ছে কত, এদের সমষ্টি হচ্ছে কত, 80, এটা ইন্টু 3, তাই তো। তাহলে 3 8 হচ্ছে কত, 24, মানে 240 হচ্ছে যে কি এদের সমষ্টি আমি পেয়ে গেলাম। এবার কি বলেছে দেখো,
প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে 3 গুণের থেকে 10 কম, ঠিক আছে? তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত? তাহলে দেখো তিনটে সংখ্যা আছে, একটা হচ্ছে যে কি এ, সরি এম বলছি, একটা হচ্ছে কি এ, একটা বি এবং একটা, তাহলে এবার আমি শুরু কোথা থেকে করব? দেখো আমাকে এখানে কন্ডিশনটা কিভাবে দিয়েছে, দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে প্রথমটা দ্বিগুণের থেকে 10 বেশি, চলো এটা হলো। তারপরে আবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে কিছু একটা কন্ডিশন দিয়েছে, তাহলে কি দ্বিতীয় সংখ্যার ভ্যালুটা থার্ড সংখ্যার উপর ডিপেন্ড করছে, তাহলে ডিপেন্ডেন্সিটা সি থেকে আসছে, তাহলে আমি এখানে কি করবো, সি থেকে সংখ্যা ধরা শুরু করবো, ঠিক আছে? আমি ধরে নিলাম সি সংখ্যাটা এক্স ধরে নিলাম। এবার এবার কি হয়েছে, একটা একটা করে কন্ডিশন যাব, সেকেন্ড সেকেন্ড করতে করতে যাবো। দেখো আমাকে তাহলে এবার লাস্টের দিক থেকে এগোতে হবে, তাহলে লাস্টের দিক থেকে যদি এগোতে হয় তাহলে কি করবো, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 বেশি, তাহলে দেখো দ্বিতীয় সংখ্যাটি কি বলেছে, তৃতীয় সংখ্যার 3 গুণ মানে 3x, তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 বেশি, এটা হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা আমি এখানে পেয়ে গেলাম। এবার আমি কি করছি, প্রথম সংখ্যার ব্যাপারে ইনফরমেশন দিয়েছে, প্রথম সংখ্যার ব্যাপারে আমি লিখবো, দেখি কি বলছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে দেখো প্রথম সংখ্যাটা কি হচ্ছে, এই যে দ্বিতীয় সংখ্যা এর দ্বিগুণ, তাহলে এই 3x প্লাস 10 এর দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে কি বলেছে আমাকে এখানে, সংখ্যাটি 10 বেশি বলেছে, ঠিক আছে? এখানে আমাকে কি বলেছে, 10 বেশি, কিছু একটা ভুল করেছি, কোথাও মাইনাস ছিল সম্ভবত, দেখছি একবার আমি। দেখো দেখো এখানে কি বলেছে, 10 কম ছিল, ঠিক আছে? তাহলে এখানে এটা কি হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এটাও আমার কাছে মাইনাস হয়ে যাবে। আমি আবার বলছি, দেখো এই ছিল তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটাকে বলেছিল যে তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম বলেছিল, এই যে এখানে লেখা আছে, সরি এই যে এখানে লেখা আছে তৃতীয় সংখ্যার 3 গুণে 10 কম বলেছিল, আমি এটা পেলাম। এবার কি প্রথম সংখ্যাটা কি হচ্ছে, প্রথম সংখ্যাটা হচ্ছে কি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এটা হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা পেলাম, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি বলেছিল, ওকে? তাহলে আমি এখানে তিনটে সংখ্যায় পেয়ে গেছি, ওকে? এবার দেখো আমাকে সমষ্টি অলরেডি তিনটে সংখ্যার পেয়েছি, তো এবার এই তিনটে সংখ্যাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমার এই যোগফলটা হচ্ছে কত, 240-এর সঙ্গে সমান, তাই তো? তাহলে এবার এটাকে আমি নিচে ভালো করে লিখছি, হচ্ছে কত এখানে, 3 দুগুণী 6x মাইনাস 10 দুগুণী হচ্ছে কত, 20, প্লাস আমি কি পাচ্ছি এখানে 10 পাচ্ছি, এখানে প্লাস পাচ্ছি হচ্ছে কত, 3x মাইনাস 10 প্লাস হচ্ছে কত এখানে x, এটা ইকুয়ালস হচ্ছে কত, 240। এবার এক্সাম হলে আমাদের মাথাতে থাকবে না যে আমি এত কিছু করব প্রথমেই, অঙ্কটা ইজি, এরকমভাবে করতে লাগলে অঙ্কটা বেরোবে, এর থেকে আর অন্য কিছু মানে আলাদা করে উপায় নেই কিছু, এই অঙ্কগুলো আমাকে বেসিক দিয়ে সলভ করতে হবে, কোনো ত্রিগ্রামবাজি টেকনিকে হয় না এই অঙ্কগুলো। তো এই জন্য আমি কি বললাম, প্রথমে আমাকে অঙ্কটাকে স্কিপ করতে হবে, সেকেন্ড অ্যাটেম্পটে এসে করবো যেগুলো আমার ভারী ভারী অঙ্ক আছে, ওকে? তাহলে দেখো এবার এখান থেকে আমার কটা এক্স পাচ্ছি, চলো আমি আগে এখান থেকে এই একটা -10 আর এই একটা +10 কেটে দিলাম, ঠিক আছে? এখানে -20 পড়ে আছে, এখানে একটা এক্স আর এই তিনটে এক্স, চারটে এক্স আর এই একটা, এই 6টা এক্স, তাহলে 10টা এক্স হয়ে গেল। তাহলে আমি এখানে 10টা এক্স পাচ্ছি ইকুয়ালস টু এই -20টাকে সমানের উপরে নিয়ে যাবো, সমানের উপরে নিয়ে গিয়ে কত হচ্ছে, তাহলে 240 প্লাস 20 হচ্ছে কত, 260 হয়ে গেল। তাহলে আমি এক্স এর ভ্যালুটা, সরি এক্স কাটছি আমি এখানে, তাহলে এই 10 কেটে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু আমি এখানে কত পাচ্ছি, 26 কিন্তু আমি এখানে পেয়ে গেলাম, ওকে? তাহলে এক্স এর ভ্যালু 26, আমি কার ভ্যালু এক্স ধরেছিলাম, সি এর ভ্যালু আমি ধরেছিলাম কত, এখানে এক্স ধরেছিলাম, এটাই হচ্ছে কি 26। তাহলে বাকি আমাকে কি বলেছে কোশ্চেনে, যে সব থেকে ছোট সংখ্যাটি কোনটা, তাহলে তুমি দেখো সংখ্যাটি কি হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটা কি হবে, 3x, মানে এখানে আমার 26 এটা ইন্টু 3 হয়ে -10 হবে, ঠিক আছে? আবার দেখো এখানে আমি যা পাচ্ছি সেটাকে আমি আবার দুগুণ করে প্লাস আরো 10 করবো, মানে এটা আরো বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে সব থেকে ছোট সংখ্যা আমি এখানে সি পাচ্ছি, তাহলে সব থেকে ছোট সংখ্যার ভ্যালু 26, এটাই অ্যান্সার। আমাকে কোশ্চেনে এটাই জিজ্ঞাসা করেছে, সব থেকে ছোট সংখ্যাটি কোনটা, ওকে? তাহলে সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে সি, যার ভ্যালু হচ্ছে কত, 26। তো এক্সাম হলে এত কিছু জিনিস কিন্তু আমাকে এটা লাগাতে হবে এখানে মাথাতে, তবেই আমার অঙ্কটা হবে। তো সেই জন্য যখনই আমি অঙ্ক দেখতে পাচ্ছি যে আমার রেঞ্জের মধ্যে নেই অঙ্কটা, মানে আমি যেই প্যাটার্নে অঙ্ক প্র্যাকটিস করেছি সেই প্যাটার্নের মধ্যে পড়ছে না, অঙ্কটাকে একটু ঘুরিয়েছে পেঁচিয়েছে, যখন ঘোরানো পেঁচানো অঙ্ক আমরা দেখব তখনই কিন্তু সেটাকে স্কিপ করতে আমাকে জানতে হবে, স্কিপ করতে হবে, ওভার কমিট করতে গেলেই কিন্তু আমার এক্সাম হলে সমস্যা হবে। চলো পরবর্তী কোশ্চেন আসলে দেখো কি বলেছে, যে এক চা বিক্রেতা 250 টাকা পার কেজি দরে এ চা এবং কি বলেছে 150 টাকা পার কেজি দরে বি চা একসঙ্গে 2:5 এই অনুপাতে মেশালেন, এরপরে এই মিশ্রিত চা এই 200 টাকা পার কেজি দরে যদি তিনি বিক্রি করেন তবে তার লাভের শতকরা হার কত হবে সেটা আমাকে করতে হবে। এবার দেখো এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যেটা তুমি অঙ্ক করতে করতে ফাঁসবে, আমি জানি এটা আমার এলিগেশনের অঙ্ক, এই অঙ্কটা আমার হয়ে যাওয়ার কথা। তুমি সিম্পল কি করলে, এখানে একটা চা ছিল হচ্ছে কত, 250 টাকা দাম ছিল এবং আর একটা চায়ের দাম ছিল কত, 150 টাকা দাম ছিল। এবার কি করেছে এখানে, এখানে আমাদের এই 250 টাকার চাটা 2 কেজি এবং 150 টাকার চাটা 5 কেজি মিশিয়েছে, তার ফলে কি হয়েছে, তার ফলে আমি এখান থেকে কি পাবো, মানে বেসিক্যালি তোমরা এখানে অ্যালিগেশন অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবার অ্যালিগেশন আমি অ্যাপ্লাই করতে বারণ করি এই কোশ্চেনে, কেন? কারণ আমার কাছে এখানে যখন মাঝের অ্যাভারেজ ভ্যালুটা আমার কাছে যখন দেওয়া থাকবে না তখন আমরা অ্যালিগেশন করবো না, তখন আমরা ওয়েটেড অ্যাভারেজ ইউজ করবো বা নর্মাল অ্যাভারেজ ইউজ করবো। তাহলে সেদিক থেকে তুমি সিম্পল এখানে কি দেখতে পাচ্ছ, যে 250 টাকার চা 2 কেজি যদি আমি মেশাই তাহলে কত হচ্ছে, 500 টাকার মেশাচ্ছি। আচ্ছা 150 টাকার চা আমি যদি 5 কেজি মেশাই তাহলে কত পাচ্ছি এখানে, যে
750 টাকার মেশাচ্ছি, তাহলে সবকটা তুমি যদি মেশাও তাহলে কত থাকছে এখানে 1250 টাকা চা মেশাচ্ছ। কত কেজি মেশাচ্ছ? 2 কেজি আর 5 কেজি, মানে তুমি 7 কেজি তুমি এখানে চা মিশিয়েছো, মানে পার কেজি চায়ের দাম তুমি এখানে এটা পেয়ে গেলে। এবার পার কেজি চায়ের দাম তুমি এটা পেলে, এবার এটাকে তুমি কি করছো 200 টাকা পার কেজিতে বিক্রি করছো, ঠিক আছে? তাহলে ডেফিনেটলি তুমি এখানে লাভ করেছো। আমাকে এখানে লাভের শতকরা পার্সেন্ট জানতে চেয়েছে, তাহলে তুমি হচ্ছে কি এই টাকাটা হচ্ছে কি 200 টাকা থেকে ডেফিনেটলি ছোট হবে, তাহলে কতটা ছোট সেটা আমাকে আগে বার করতে হচ্ছে। তাহলে 200 টাকা মাইনাস হচ্ছে কত 1250 ডিভাইডেড বাই 7, এটা আমি বার করতে পারছি এখান থেকে। ওকে, তাহলে তুমি যখন এবার এই কোশ্চেনটা সলভ করতে যাবে, কোশ্চেন করতে করতে তুমি বুঝতে পারছো এখানে ক্যালকুলেশনে তুমি ফেঁসে গেছো। এবার যখন তোমার মনে হচ্ছে এখানে ভ্যালুটা কাটলো না আমার, আমি ক্যালকুলেশনে ফেঁসে যাব, তখন তুমি অঙ্কটাকে এইখানে এতটা করে নেওয়ার পরে তুমি এটাকে স্কিপ করে দাও। তুমি জানো না এর পরে তোমার জন্য কি কি টুইস্ট আর আটকে আছে, তোমাকে কোথায় ফাঁসাতে পারে। তুমি বাই চান্স হয়তো ভাবছো যে কি আমি অঙ্কটা এতটা করলাম, পরে এসে আমি আবার এতটা করব, তখন আমার কিন্তু আবার টাইম যাবে। কিন্তু তুমি যদি বাই চান্স এখানে একবারে ক্যালকুলেশনে ফেঁসে যাও, তোমার এই মাইন্ডসেটটা তোমার মনে হবে তখন, চলো আমি এখানে 30 সেকেন্ড দিয়ে আমি এতটা করেছিলাম, চলো তুমি যখন এই ক্যালকুলেশনে ফাঁসবে তখন তোমার মনে হবে আমি 1 মিনিট দিয়ে এতটা করলাম। এই 1 মিনিট 30 সেকেন্ড 1.5 মিনিট এই করতে করতে এই টাইমটা তোমার কখন যে 3 থেকে 4 মিনিট চলে যাবে তুমি এক্সাম হলে কিচ্ছু বুঝতে পারবে না। এবার যারা রিয়েল এক্সাম দিয়েছে বা যারা রিয়েল এক্সামে কি ঘটে, কোন মাইন্ডসেট নিয়ে প্রবলেম হয়, তারা বলতে পারবে এই ঘটনাগুলো। সবাই বলতে পারবে না এই জিনিসগুলো কেন হচ্ছে না হচ্ছে। তাহলে দেখো সমস্ত কিছু যে আমাদের মতো করে চলবে তা হয় না, কোনোদিনও পসিবল না। আমি এটা দেখে বুঝতে পারছিলাম না যে অঙ্কটা আমার টাফ হবে না ইজি হবে না কি হবে, ঠিক আছে? আমার ভ্যালুগুলো দেখে সুন্দর সুন্দর গোটা গোটা ভ্যালু মনে হচ্ছে, আমি 200 টাকা ইজি একদম মনে হচ্ছে যেন অঙ্কটা আমি করে দিতে পারবো। কিন্তু যখন আমি অঙ্ক করতে গেলাম তখন দেখলাম আমি এতগুলো জায়গাতে ফাঁসতে পারি। তখন কি করবে, এক্সাম হলে এরকম যখন আসবে তখন আমাকে অঙ্কটা ছাড়তে হবে। আমার ভিডিওর উদ্দেশ্য অঙ্ক সলভ করা না, তোমাকে শেখানো কখন আমি অঙ্ক ছাড়বো, কখন কোন আমি অঙ্ক করব, এক্স্যাক্টলি এই জিনিসটা। ওকে, তাহলে দেখো, তাহলে এবার এটা আমি সলভ করি। দেখো আমি তো সলভ করে দিচ্ছি এখানে, বাট এক্সাম হলে তোমাদেরকে ছাড়তে বলছি, হয়ে যাবে এখান থেকে, হয়ে যাবে, ইজিলি হবে। তাহলে দেখো এখানে যদি আমি এটাকে সলভ করি তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে কত 1400 মাইনাস হচ্ছে কত 1250 ডিভাইডেড বাই 7, তাহলে আমার কাছে এখানে কত পড়ে থাকছে, ওপরে 150 ডিভাইডেড বাই 7 পড়ে থাকছে। তাহলে দেখো 150 ডিভাইডেড বাই 7, এটা আমার কি হলো, এটা আসছে আমার কাছে প্রফিট আসছে। কারণ আমি কিনেছিলাম কততে, একটা হচ্ছে যে কি এই জিনিসটা মেশানোর পরে আমি এখানে পার কেজিতে আমার দাম কতটা পড়েছিল, এটা পড়েছিল আমার কাছে কস্ট প্রাইস, পার কেজিতে দাম পড়েছিল। ওকে, আর আমি এখানে কি করছি, এটাতে সেলিং করছি, সেলিং প্রাইস মাইনাস যদি আমি এখানে কস্ট প্রাইস করি তাহলে আমার কাছে এখানে কি পড়ে আছে, প্রফিট পার্সেন্ট, মানে প্রফিট পড়ে আছে। পার্সেন্টেজ আমি এখানে বার করিনি, প্রফিট পড়ে আছে আমার কাছে এখানে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রফিট, কতর মধ্যে প্রফিট, এই এইটা কস্ট প্রাইসের মধ্যে প্রফিট এটা, ঠিক আছে? তাহলে আমি এখানে 150 বাই 7 টাকা প্রফিট করেছি কতর মধ্যে, এখানে এই 1250 বাই 7-এর মধ্যে আমি এত টাকা প্রফিট করেছি। তাহলে এটা ইন্টু 100% করলে আমার প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে আসবে। তাহলে দেখো নিচের 7 আর এই 7 কেটে গেল, তাহলে এই 0 আর এই 0 কাটছে। ওকে, আমি এখানে এই 100%-এর এখানে 4 আর এখানে আমি কত থাকছে 125-এর 5 দিয়ে, এটা ইজিলি কেটে গেল। 5 দিয়ে আমি এরকম 15কে কাটবো, তাহলে 3 পাচ্ছে 15, তাহলে আসছে কত 3 4-এ 12% আমি এখানে প্রফিট করেছিলাম। তাহলে 12% অ্যান্সার, ঠিক আছে? কেটে গেল জিনিসটা, কিন্তু জিনিসটা দেখতে কতটা ভয়ঙ্কর লাগছিল যে আমাকে এতগুলো বার করতে হবে জিনিসটা। তুমি যদি এটা প্রথমে ফেঁসে যেতে এইখানটাতে, তোমার মাথা তোমাকে সায় দিত না, তোমার কনফিডেন্স নড়িয়ে দিত। তো সেই দিক থেকে এক্সামে কোশ্চেন ছাড়াটা খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে কখন কোন কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবো, কখন কোন ডিসিশনটা আমি নিচ্ছি, সেই ডিসিশনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে একটা স্টুডেন্টের। তো সেই দিক থেকে এইগুলো শেখানো আমাদের কাজ। শুধুমাত্র আমি কোর্স করে পড়িয়ে দিলাম তোমাদেরকে শুধুমাত্র, না, সেটাতে ভাই সবাই সিলেকশন নিতে পারে না, সবাই জিনিয়াস হয় না এরকমভাবে, ঠিক আছে? তো সেদিক থেকে কিছু স্টুডেন্ট অ্যাভারেজ থাকে, কিছু একটু ভালো কোয়ালিটির স্টুডেন্ট থাকে। তো সমস্ত স্টুডেন্টকে নিয়ে চলতে হবে। ইনফ্যাক্ট ভালো কোয়ালিটির বহু স্টুডেন্ট কিন্তু এরকম সমস্যাগুলো করে থাকে এক্সাম হলে, ঠিক আছে? তো সেদিক থেকে সমস্ত স্টুডেন্টকে শেখানো হচ্ছে আমাদের কাজ। চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 1500 মানে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত ছিল সেটা আমাকে বার করতে বলছে। তাহলে দেখো আমি যেই টাকাটা রেখেছিলাম সেই টাকাটাই রাখছি, 3 বছরের জন্যই রাখছি, কিন্তু কতটা এক্সট্রা রাখছি, আমি 1% বেশি সুদে রাখছি। তাহলে আমি টোটাল এক্সট্রা কত টাকা পাবো, 3% টাকা আমি এক্সট্রা পাবো। আর এই 3%-এর ভ্যালুটাই কত বলেছে, আমি এই 5100 টাকা এক্সট্রা পেয়েছি, এই 5100 টাকা এক্সট্রা পেয়েছি, ঠিক আছে? 3 দিয়ে যদি আমি কাটি তাহলে 3 17 51, মানে আমার কাছে এখানে অ্যান্সার কি আসবে, 100%-এর ভ্যালু 17, তাহলে আরও দুটো শূন্য আসবে, ঠিক আছে? তাহলে 17 এখানেই আছে, তাহলে এটাই অ্যান্সার। আর অন্য কিছু দেখতে যাওয়ার দরকারই নেই এখানে, ইজি একদম এই অঙ্কগুলো, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? তাহলে দেখো টাইম আমি এখানে হ্রাস করব, দূরত্ব আমার সেম থাকছে, ডিস্টেন্স সেম থাকছে, তাহলে টাইমের যা রেশিও হবে
ডিস্টেন্সের রেশিও তার অপোজিট হবে, সরি ডিস্টেন্স বলছি, স্পিডের রেশিও তার অপোজিট হবে, কারণ ডিস্টেন্স সেম আছে। তাহলে দেখো 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত, 1/5। তাহলে আগে আমার টাইম 5 লাগতো, এখন আমার টাইম 4 লাগছে, মানে 1 কম লাগছে, আমি টাইম কমাতে চাইছি। তাহলে স্পিডের রেশিওটা আমি কী করবো, তাহলে স্পিডের রেশিও কী হবে, এর অপোজিট হবে, এটা আমার কী আছে, টাইমের রেশিও। স্পিডের রেশিও কত হচ্ছে, 4:5 হবে। তাহলে কি আগে আমার 4 ঘন্টা টাইম লাগতো, এখন 5 ঘন্টা টাইম লাগছে। তাহলে কতটা মানে বাড়াতে হয়েছে, তাহলে কতটা আমাকে স্পিড বাড়াতে হচ্ছে, 1 বাড়াতে হচ্ছে। কতর মধ্যে, 4-এর মধ্যে আমাকে 1 বাড়াতে হচ্ছে, তার মানে হচ্ছে কত, 25% আমাকে এখানে স্পিডটা বাড়াতে হচ্ছে। তাহলে অপশন বি 25% অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলেছে যথাক্রমে 32 এবং একটি সংখ্যা এত হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে সেটা আমাকে বার করতে বলছে। তাহলে এবার এখান থেকে একটা জিনিস কি দেখতে পাই, এটা হচ্ছে কি আমাদের গসাগু। ওকে, গসাগু হচ্ছে কি সমস্ত সংখ্যার মধ্যে বর্তমান থাকবে। ওকে, তাহলে সমস্ত সংখ্যার মধ্যে যদি বর্তমান থাকে, তাহলে আমার যেই গসাগুটা হবে, সেই গসাগুটা মানে যে অ্যান্সারটা হবে সেটা কি হবে, 32 দ্বারা কাটবে। তাহলে এখান থেকে 32-এর মাল্টিপল তুমি খুঁজে ডাইরেক্ট অ্যান্সার বার করতে পারবে। চলো আমি এবার ট্রাই করছি, কারণ 32টা অনেক বড় নাম্বার, ঠিক আছে। তাহলে সিম্পল মুখে মুখে আমি ট্রাই করবো। দেখো 32কে যদি আমি 3 দিয়ে গুণ করি, আমি যদি এটাকে 30ও ধরে নিই, তাহলে 3 × 30 = 90 হচ্ছে। তাহলে সেদিক থেকে নিয়ার অ্যাবাউট আমি এই অ্যান্সারটা পাচ্ছি। চলো আমি এখানে 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণী 6, মানে ইউনিট ডিজিট 6 থাকছে, আর এখানে 3 তিরিকে 9 থাকছে, মানে 96। 96 থেকে 102, মানে একটু বেশি। তাহলে এটা আমার এখানে অ্যান্সার হবে না। চলো এটা হচ্ছে কি 60 আছে, ঠিক আছে। তাহলে 60 যখন আছে, তাহলে 2 এর সাথে কত দিয়ে গুণ করবো, 2 এর সাথে যদি আমি 5 দিয়ে গুণ করি, তবে আমার এখানে 0 আসতে পারে। তাহলে 5 দুগুণী হচ্ছে কত, 10, 3 পাচ্ছে 15, আর 1 16, তাই তো। তাহলে এখানে 160 হচ্ছে, মানে এটা আমার অ্যান্সার হতে পারে। চলো বাকিটা দেখে, দেখো 160 আমার মিলে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি এই 152 তো 100% 32 দিয়ে কাটছে না, তাহলে এটাও কাটবে না। এখানে আছে কত, 110, 110 আছে। তুমি দেখো এখানে 2 আছে, 2 এর সাথে যদি আমি 5কে দিয়ে গুণ না করি, তাহলে কোনোদিনও আমার এখানে 0 আসতে পারে না। তাহলে এটাও আমার অ্যান্সার না। তাহলে শুধুমাত্র আমাকে চেক করতে হলো এই একটা, যেটা আমার রং ছিল, যেটা আমি চেক করলাম সেকেন্ডটা, এটা আমার ঠিক অ্যান্সার বেরোলো, এবং এটাই একমাত্র অপশন যেটা আমার অ্যান্সার হবে। তো সেই দিক থেকে তাহলে আমি এখান থেকে কি পেলাম, যে 32-এর আমি মাল্টিপল খুঁজে ডাইরেক্ট আমি কিন্তু এখানে অ্যান্সার করতে পারলাম, আমাকে বিশাল কিছু এক্সট্রা মাথা ঘামাতে হলো না। চলো এবার রিয়াল আমি বলে দিচ্ছি। দেখো এইভাবে যারা করবে, সেটা আমার ব্যাচে যারা পড়ছে তারা এরকমভাবে সলভ করবে। আমি তাদেরকে এই জিনিসগুলো এইভাবে শিখিয়েছি। তোমরা চাইলে আমাদের যে ডেমো ভিডিও রয়েছে ব্যাচের মধ্যে, সেখানে লসাগু গসাগু ডেমো ভিডিও আমি দিয়ে রেখেছি, একটা ক্লাস দেখতে পারো, সেখান থেকে ডেমোটা তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হবে কিছুটা। ওকে, বাকি যারা প্রথম থেকে ক্লাস দেখছে, ডেফিনেটলি তারা শিখতে পারবে। তুমি শুধুমাত্র একটা ক্লাস দেখে বিশাল কিছু উদ্ধার করতে পারবে না তাতে। ওকে, চলো আমি এই কোশ্চেনটা রিয়ালভাবে বলে দিচ্ছি কি আছে। তাহলে দেখো প্রত্যেকটা কি থাকে কোশ্চেনে আমাদের এই লসাগু গসাগুর মধ্যে, এলসিএম এর মধ্যে এবং আমাদের যে সংখ্যাগুলো থাকছে সেই সংখ্যাগুলোর মধ্যেও কিন্তু আমাদের অলওয়েজ এই এইচসিএফটা কিন্তু, মানে গসাগুটা, এইচসিএফটা কিন্তু অলওয়েজ থাকে, ঠিক আছে। তো সেই দিক থেকে আমি যদি এলসিএম দিয়ে এই গসাগুকে ভাগ করে দিই, তাহলে আমার এখানে কি পড়ে থাকবে, কো প্রাইম পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে 1760, এটাকে দিয়ে যদি আমি 32 দিয়ে ভাগ করি, তাহলে 32 দিয়ে সিম্পল ভাগ করো, 1760। দেখো এইভাবে ভাগ করতে লজ্জা পাবে না কেউ কোনোদিন, অনেকে হয়তো টিচাররা বলে থাকবে তুমি এইভাবে ভাগ করো না, ঠিক আছে, বলতে পারে, মুখে মুখে কেটে কুটে দেখাবে, বাট ঠিক আছে, সবসময় ওই জিনিসটা মানায় না। আমি এখানে দেখতে পাচ্ছি এত বড় ভাগ আছে, মুখে মুখে করতে গেলে ভুল হতে পারে, তো সেই দিক থেকে তুমি এরকমভাবে এক্সাম হলে করবে। ওকে, তাহলে এটা আমার কত দিয়ে কাটছে, 5 দিয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যদি আমি নিয়ে যাই, তাহলে কত দিয়ে আসছে, 5 দুগুণী 10, 3 5 15, আর একে হচ্ছে কত, 16, 100। এখানে 6 নামলো, এখানে 1 নামলো, আর এখানে 0 নেমে গেল, আবার কত, 5 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে এখানে 160 আমার ইজিলি কেটে গেল। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এটাকে কেটে আমি কত পেলাম, 55 পেলাম। আচ্ছা, এটাকে কেটে যখন আমি 55 পাচ্ছি, তাহলে 55টাকে আমি কি করব, কো প্রাইমে ভাগবো। তাহলে 55টাকে আমি যদি কো প্রাইমে ভাঙি, তাহলে কত দিয়ে হতে পারে, 1 × 55, এটা একটা হতে পারে, আবার কি 5 11 55, এটা হতে পারে। এছাড়া কি আর কোনো নাম্বার আছে 55কে কাটছি সেরকমভাবে, আর কোনো নাম্বার নেই এদের মধ্যে, ঠিক আছে। তাহলে আমার এখানে কি বলেছে, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। তাহলে তুমি দেখো সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি এখানে এই পেয়ারটাকে নিই, ঠিক আছে, এই পেয়ারটা আর এই পেয়ারটা, দুটো পেয়ারই ভ্যালিড আছে আমার এখানে। এবার এই পেয়ারটাকে যদি আমি নিই, তাহলে এখানে আমার 1 × 32, তাহলে আমার সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, 32। সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা 32, বাট এটা আমার অপশনে নেই কোথাও 32। তাহলে আমি এই পেয়ারটা এরা এক্সামে নেয়নি, তাহলে ডেফিনেটলি এই পেয়ারটা নিয়েছে। তাহলে এই পেয়ারে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কটা, এটা। তাহলে 5, এটা ইন্টু যদি 32 করি, তাহলে হচ্ছে কত, 160, যেটা আমার অলরেডি অপশন আছে, যেটা আমরা অলরেডি আগে থেকে মার্ক করে রেখেছি। তো এক্সামে আমাদের এইরকমভাবে নিয়ে যেতে হবে। কিন্তু তুমি দেখো এই জিনিসটা করতে অনেকটা বেশি টাইম লাগছে। এর থেকে আমার কাছে কি হলো, এই 32-এর মাল্টিপল খোঁজাটা অনেক বেশি ইজি হয়ে গেল। দেখো খুব ছোট ছোট নাম্বার ছিল, এবং 32-এর মাল্টিপল তো ওইরকমভাবে খোঁজা পসিবল না, যে মুখে মুখে আমি গুণ করে বলে দেবো কত কত কি আছে না আছে, ঠিক আছে। 32-এর মধ্যে আর আদার্স অন্য কোনো প্রাইম নাম্বার
নাম্বার সেভাবে লুকিয়ে নেই, যে কারণে আমি 32টাকে দেখতে বাধ্য হলাম। এবং ওই জন্য আমরা অপশনগুলোকে একটা একটা করে নিয়ে চেক করলাম এবং আমাদের সেন্স দিয়ে দেখতে পেলাম যে কি আমাদের দুটো অপশন, প্রথম দুটো অপশনকে চেক করতে হলে বাকি দুটো অপশন আমরা ইজিলি এলিমিনেট করতে পারলাম এখান থেকে, ঠিক মতো গুণ না করেও। ওকে, তো এই জন্য আমাদের সেন্সটা দরকার পড়ে, মাথাটাকে এক্সামে ইউজ করতে হয়। এই জন্য আমরা যদি প্রেশারে থাকি তখন মানে কোনোদিনও কিন্তু আমরা এইরকমভাবে মাথাটাকে ইউজ করতে পারবো না এক্সাম হলে। তো আমার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমি তোমাদেরকে শেখাচ্ছি যে হ্যাঁ, এক্সাম হলে তোমরা কিভাবে রিয়াক্ট করবে না করবে, ঠিক আছে? এখানে সলিউশন করে দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে, যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তার 2/5 অংশের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো 3/10 অংশ, ঠিক আছে? তাহলে এই 3-এর ভ্যালু আমাকে কত বলেছে? 45। তাহলে 10-এর ভ্যালু কত হচ্ছে? এটা কত গুণ? এটা 3, 15, 45, 15 টাইমস আসছে। তাহলে 10-এর ভ্যালু হচ্ছে কত? 10, এটা ইন্টু 15, তাহলে কত আসছে? 150টা হচ্ছে আমার টোটাল রাস্তা। এবার টোটাল রাস্তার মধ্যে কতবার করতে বলেছে? 2/5 অংশ। তাহলে আমি কি করবো? 2/5 অংশ দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে কাটছি, 30 পড়ে আছে, তাহলে 3 দুগুণী 6, তাহলে আমার এখানে কি থাকছে? 60 কিমি অ্যান্সার। এক্সামে এইরকম ভাবেই চলতে হবে আমাদের। চলো পরবর্তী কোশ্চেন আসে। দেখো কি বলেছে, যে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে এত টাকা 2 বছরে এত টাকায় পরিণত হবে। এবার তুমি এখানে ইজিলি দেখো, যারা আমার কাছে অঙ্ক পড়ছো তাদের কথা বলছি আমি তোমাকে। এখানে দেখতে পাচ্ছি আমার কাছে এই 10-এর মানে 100-র সাথে যা আছে মাল্টিপল আছে। এখানে কি আমি দেখতে পাচ্ছি? 121-এর সঙ্গে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে 10 থেকে এই 121 কখন হয়? ডেফিনেটলি এই 10 থেকে এই 121 হয় যখন আমার 10% রেট হয়, তখনই হয়। 2 বছরের জন্য যখন হয় তখন হয়। তাহলে 10% আমি চোখ বন্ধ করে ক্যালকুলেশন না করে অ্যান্সার করতে পারবো। আমি তোমাদের কি বলি, কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা অলওয়েজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলি, যেন আমরা এক্সামের ডেটা ইউজ করতে পারি। এক্সামে আমাদের এই ডেটাগুলোই ঘুরে ফিরে আসে বারবার করে, ঠিক আছে? তোমরা যারা ভালো মতো করে প্র্যাকটিস করছো, তোমরা এক্স্যাক্টলি অঙ্কটা সলভ না করে এক্সামে এইভাবে মার্ক করে আসতে পারবে। ওই জন্য সেম ডেটা নিয়ে আমি বারবার কোশ্চেন করাই এবং সেম কোশ্চেনকে বারবার প্র্যাকটিস করতে পারি, যেন এই ধরনের কোশ্চেনগুলো ইজিলি মাথাতে ডেটাগুলো সেট হয়ে যায় আমাদের। উল্টো পাল্টা ক্যালকুলেটিভ কোশ্চেন তোমাকে করাচ্ছি আমি এখানে, যেটা আমার এক্সামে আসবে না, ওই রকমভাবে কিন্তু শিখিয়ে খুব একটা লাভ হবে না। শুধু নিজেকে দেখানো হবে যে হ্যাঁ, আমি একজন টিচার, খুব বিশাল কিছু আমি অনেক জানি এবং আমাকে চমকাতে এসেছি, আমার কোর্স বিক্রি করতে এসেছি, ব্যাপারটা ওই রকম হয়ে যায়। বাট ঠিক আছে, আমি আমার কোর্স বিক্রি করছি, খুব একদম ফুল দামে কোর্স বিক্রি করি আমি আমার, কিন্তু জেনুইন ওয়েতে কোর্স বিক্রি করি, একটা স্টুডেন্টকে সঠিক রাস্তা দেখিয়ে কোর্স বিক্রি করি। কোনো ইনস্টিটিউট উইদাউট মানি চলতে পারে না। আমরাও গভর্নমেন্টকে ট্যাক্স পে করি। আর রিয়ালিটি এটাই, একটা ইনস্টিটিউট চালানোর জন্য টাকার প্রয়োজন পড়ে। আমাদের নিজস্ব খরচা রয়েছে, ইনস্টিটিউট চালানোর খরচা রয়েছে, টিম রয়েছে, অ্যাপ রয়েছে, সমস্ত জিনিস রয়েছে। তো সেই দিক থেকে অনেকে দেখি যে কোর্স বিক্রি করলে একটু অফেন্ড হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলো করো না, এই মাইন্ডসেটটা পরিবর্তন করো। তুমি যাকে ভোট দিয়েছো, তুমি গভর্নমেন্ট স্কুলে পড়ে এসছো, তাতেও তোমার কিন্তু টাকা লেগেছে একটা বার্ষিক, খুব অল্প পরিমাণে হলেও কিন্তু টাকাটা লাগে। তো সেই দিক থেকে আমাদের কাছেও টাকাটা লাগে। তো সেই দিক থেকে আমরা তো সামান্য একজন ইন্ডিভিজুয়াল। যাই হোক, ওগুলো নিয়ে তোমরা মাথা ঘামাবে না, তোমরা জাস্ট শেখো এখানে। এবার দেখো অঙ্কটা সলভ কি করে করবো। আমাকে কি দিয়েছে এখানে, যে সুদ এত টাকা দিয়েছে আমাকে প্রিন্সিপাল, এবং আমাকে বলেছে কি এত টাকা হয়ে যাচ্ছে সেটা। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাকে কত দিয়েছে? আমাকে এখানে দিয়েছে এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, এবং আমার সেই এটা আমার অ্যামাউন্ট হয়ে কত দাঁড়িয়েছে, মানে সুদে আসলে কত হয়েছে, সুদে আসলে টাকাটা এই 12100 এটা হয়েছে। এবার যখন আমার কাছে এটা থাকছে, তখন আমাদের কি দিয়েছে? 2 বছরের রেট আছে না? তাহলে 2 বছর যখন রেট আছে, তখন আমরা এটাকে কিভাবে লিখবো? এই 121, তারপরে দুটো শূন্য, নিচে আছে কত? 10, তারপরে 3টে শূন্য, এ হচ্ছে 3টে শূন্য। এবার এটা কি করছি আমরা? 2 বছরের বললো, তাই জন্য আমরা এখানে আন্ডার রুট নিয়ে নিলাম। চলো, দুটো শূন্য আমি এখানে কাটছি, দুটো শূন্য এখানে কাটছি। এবার 121-এর আন্ডার রুট আর 100-র আন্ডার রুট কত হচ্ছে? ওপরে থাকছে কত? 11, নিচে থাকছে কত? 10। তাহলে এটা আমি কি পেলাম? 1 বছরের পেয়ে গেলাম। তাহলে 1 বছরে কত হচ্ছে? 1 টাকা বাড়ছে। কতর মধ্যে? 10-এর মধ্যে। তাহলে রেট কত? 10% অ্যান্সার। তুমি পরিচিত ডেটা না থাকলে তুমি এক্সাম হলে এইভাবে সলভ করবে, বাট যার পরিচিত ডেটা আছে সে কিন্তু আমি যেভাবে সলভ করলাম ওই রকমভাবেই সলভ করে বেরোবে। চলো পরবর্তী কোশ্চেন আসে। দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন লাভে বিক্রি করে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এই হচ্ছে আমার কাছে কস্ট প্রাইস, মানে ল্যাঙ্গুয়েজটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, বাকি শান্ত মাথায় কোশ্চেন করলে ইজি হবে। এই হচ্ছে কস্ট প্রাইস। আমি যখন কোশ্চেন মানে এটাকে লাভে বিক্রি করলাম, কততে? 5% লাভে বিক্রি করেছি আমি এটাকে একবার, আর একবার কি করেছি আমি এটাকে 5% ক্ষতিতে বিক্রি করেছি, ঠিক আছে? তাহলে আমার কাছে এই যে 5% ক্ষতি হলো আর 5% লাভ হলো, এইদের যে গ্যাপ, টাকার যে গ্যাপটা, টাকার গ্যাপটা কি বলেছে আমাকে? 15 টাকা আমাকে বলে দিয়েছে। আর আমার পার্সেন্টেজের গ্যাপ কত? 5%-এর গ্যাপ। আমি এখানে কস্ট প্রাইসে আসছি, আবার আমি এখান থেকে সেলিং প্রাইসে আসছি 5%। তাহলে 5%, 5%, 10%। তাহলে 10%-এর ভ্যালু আমাকে কত বলেছে এখানে? 15 বলেছে। তাহলে অবভিয়াসলি 100%-এর ভ্যালু কত হবে? 150 টাকা। তাহলে 150, এটাই অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন আসে। দেখো এই একটা কোশ্চেন ছিল সরলের কোশ্চেন। আমি তোমাদের বলবো এই কোশ্চেনটা ভুল করেও এক্সামের ফার্স্ট অ্যাটেম্পটে হাত দেওয়া উচিতই না।
কেন উচিত না আমি তোমাকে বলেছি, একটু কালারটা চেঞ্জ করি যেন এখানে সাদা কালো দুটোই ম্যাচ করবে। এটা নিই, ঠিক আছে? সবুজ কালারটা নিয়ে নিচ্ছি আমি। এই কোশ্চেনটা যখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু একটা ইনটু অবস্থায় আছে, এখানে কিছু একটা ইনটু অবস্থা, মানে দুটোর মধ্যে কি আছে, আমার মাঝখানে গুণ চিহ্ন আছে। ওকে, তাহলে এবার এইখান থেকে আমি কিছু বুঝতে পারছি না কি করব। কারণ আমার কাছে নাম্বারগুলো এমন দেওয়া আছে যেটা রুটের মধ্যে আছে, সেটাকে আমাকে ভেঙে চুরে নিয়ে আসতে হবে। এবার প্রত্যেকটাকে ভাঙতে হবে, যেটা আমার টাইম টেকিং হবে। কোশ্চেনটা দেখা মাত্র আমি বুঝতে পারছি আমার এই জিনিসগুলোর টাইম টেকিং হবে। তো সঙ্গে সঙ্গে এটাকে আমি কি করব, স্কিপ করব। স্কিপ করে একদম লাস্টে অ্যাটেম্প্ট করব, কারণ খুব বেশি ক্যালকুলেশন আছে এই কোশ্চেনটার মধ্যে। চলো আমি সলভ করে দিচ্ছি। এখানে দেখো 20 আছে, 20 রুট আছে। এবার 20-র মধ্যে কি আছে, 4 5 20, তাহলে রুটের ভেতরে বাইরে কত বেরোবে, 4 বেরোবে। তাহলে 4-এর বাইরে যদি আমার এখানে বেরোয় তাহলে সেটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে আমি কি পাচ্ছি এখানে, 2√5 পেলাম এখানে। প্লাস এখানে কি আছে, এই 125 আছে। তাহলে স্বাভাবিকভাবে আমি এই 1125 যেটা আছে এটাকে আমি ভাঙবো। কত দিয়ে কাটছে আমার এই 1125টা, ডেফিনেটলি আমার এখানে এটা 25 দিয়ে তো কাটছে, আমি দেখতে পাচ্ছি। চলো 25 দিয়ে যদি আমি কাটি, তাহলে 4 25-এ 100, আর এখানে কি আছে, 5 পড়ে আছে, ঠিক আছে? তাহলে এখানে কি থাকছে, আবার 5 দিয়ে কাটছে, 5 9 45। তাহলে রুটের বাইরে 25 বেরোবে আর 9 বেরোবে। তাহলে 9-এর জন্য 3 পাবো, 25-এর জন্য আমি এখানে 5 পাবো। তাহলে 5 এই 3 পাচ্ছে হচ্ছে কত, 15। আলটিমেটলি 15 বেরোচ্ছে। 15 বেরিয়ে রুটের ভেতরে কত থাকছে, 5 পড়ে থাকছে। তাহলে √5 আমার কাছে এটা থাকলো। ওকে, এরপরে কি থাকছে, মাইনাস আছে। কত মাইনাস আছে, এইটা, ঠিক আছে? তাহলে 5 6 7 এটাকে আমাকে আবার লিখতে হবে, ঠিক আছে? এখানে কত থাকছে আমি যোগ করে দেখতে পাচ্ছি, 18 হচ্ছে। তার মানে এটা ডেফিনেটলি 9 দিয়ে কাটবে। 9 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত, 6 9 54, 3 9 27। আবার কি আসছে, 7 9 63, মানে 9 বেরোচ্ছে, দুটো 9 বেরোচ্ছে, মানে আমি এখানে একটা 9 আরামসে নিতে পারবো। তাহলে একটা 9 যদি আমি এখানে আরামসে নিতে পারি, তাহলে কত আসছে, এই 9√7 আমার এখান থেকে এটা দাঁড়াচ্ছে। তো এই পার্টের কাজ আমার কাছে আপাতত হলো। তাহলে পরের পার্টে কি আছে দেখো, 500 আছে। তাহলে 500 যখন আছে, তাহলে আমি এখানে ইজিলি এটা কি বলতে পারছি, যে 5 এটা ইন্টু 100 থাকছে, 100-র মধ্যে কি আছে, 25 এটা ইন্টু 4 থাকছে। তাহলে 25 আর 4 যাই হোক, 25 আর 4 যা আছে আমি ইজিলি জানি এখানে 10 বেরিয়ে যাবে আমার এখানে, ঠিক আছে? তাহলে 10√5 দাঁড়াবে। ওকে, তাহলে আমি এখানে কি পাচ্ছি, 10√5 পাচ্ছি। তারপরে কি আছে, প্লাস সাইন আছে, আমি দিলাম প্লাস সাইন এখানে। এবার কি আছে, √245। তাহলে আমার এখানে 245, এটাকে আমাকে আবার ভাঙতে হচ্ছে। তাহলে আমি যদি এটাকে ভাঙবো, কত দিয়ে যাবে, ডেফিনেটলি আমি এখানে কি বুঝতে পারছি, 5 দিয়ে তো যাচ্ছে। চলো 5 দিয়ে কাটি, 4 5 20, 5 9 45, 7 7 49, মানে একটা 7 বেরোবে এখান থেকে আমার। তাহলে ডেফিনেটলি আমার এখানে 7√5 হচ্ছে। ওকে, আর কি থাকছে, এখানে কি আছে, প্লাস সাইন আছে, আমি এখানে প্লাস সাইন দিলাম। দিয়ে কত থাকছে, 9√7 আছে, ডাইরেক্ট 9√7 লিখে দিলাম। দেখো এতগুলো জিনিস আমাকে ভাঙতে হলো, তারপর আমি এই ফর্মটাই আনতে পারলাম। এবার এই ফর্মটাতে আনার পরেও ভাববে যে এবার কি হলো। এবার তুমি এখানে দেখো সিম্পল যা আছে, এখানে √5 এর এখানে আছে, √5 এখানে আছে, দুটো √5-কে যোগ করবো, তাহলে কত আসছে, 17√5 আসছে, মাইনাস এখানে কি আসছে, 9√7 আসছে। ওকে, এটা হলো। আবার কি আসছে এখানে, দেখো এখানে √5 আছে, এখানে √5 আছে, ঠিক আছে? তাহলে দুটো মিলিয়ে কি হচ্ছে, দুটো মিলিয়ে এখানেও 17√5 পাচ্ছি। এখানে কি আছে, প্লাস সাইন আছে, প্লাস 9√7 আসছে। এবার দেখো এখানেও 17√5 মাইনাস 9√7, 17√5 প্লাস 9√7। এবার এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি a মাইনাস b, এখানে কি আসছে, a প্লাস b। তাহলে আমি এখানে কি বলতে পারি, a মাইনাস b ইন্টু a প্লাস b মানে হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কিন্তু এটা। ওকে, এবার এটা যখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে, তো সিম্পলি আমি এখানে কি লিখতে পারছি, এখান থেকে ডাইরেক্ট এটাকে এই 17√5 এর স্কোয়ার মাইনাস আমি এখানে কি লিখতে পারছি, এই 9√7 এর স্কোয়ার। এটাকে এবার যদি সলভ করি তবে গিয়ে আমি আমার অ্যান্সারে পৌঁছবো। কিন্তু তুমি এখানে একটা জিনিস দেখো, অপশনগুলো দেখো, ইউনিট ডিজিটগুলো সব কটা আলাদা আছে। তাহলে আমাকে এখানে পুরোটা সলভ করতে হবে না, ইউনিট ডিজিট ধরে আমি নর্মাল সলভ করবো। তাহলে নর্মাল যদি সলভ করি, তাহলে 17 আছে, তাহলে 7 7 49, মানে 9 আমি এখানে পাচ্ছি, এখানে আমি 5 পাচ্ছি। তাহলে 5 9 হচ্ছে কত, 45, মানে 45, মানে আমি এখান থেকে ইউনিট ডিজিট 5 পাবো। মাইনাস এখানে কত আছে, 9 আছে, আর এখানে কত আছে, 7 আছে। ওকে, তাহলে 9 9 হচ্ছে কত, 81, মানে আমি ইউনিট ডিজিট এখানে 1 পাচ্ছি, আর এখানে আমি ইউনিট ডিজিট 7 পাচ্ছি, ঠিক আছে? মানে ইন্টু 7 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, 7 1 7, মানে আমি এখানে ইউনিট ডিজিট কত পাচ্ছি, 7 পাচ্ছি। এবার যখন আমার কাছে এরকম থাকবে, এই 5 থেকে 7 বিয়োগ করা পসিবল না, তো সেদিক থেকে আমি কি করবো, এখানে একটা 1 নিয়ে নেবো। তাহলে এবার আমি এখান থেকে যদি বিয়োগ করি, তাহলে কত আসছে, 7 8 আর 7 15, তাহলে ইউনিট ডিজিট আমার এখানে কত থাকবে, 8 থাকবে। তাহলে যেখানে 8 আছে সেটাই অ্যান্সার, একমাত্র ইউনিট ডিজিট 8 এইখানে আছে, তাহলে অপশন ডি এটাই অ্যান্সার। এবার তুমি দেখো কোশ্চেনটা কতটা বড় হলো। এবার নেহাতে আমি জানি, আমি তোমাকে বলে বুঝিয়ে করলাম বলে এতটা টাইম লাগলো, বাট এক্সাম হলেও এই কোশ্চেনটা করতে, এতগুলো ক্যালকুলেশন করতে তোমার ডেফিনেটলি টাইম লাগতো। তো এই কোশ্চেনটা সব থেকে লাস্টে অ্যাটেম্প্ট করার মতো কোশ্চেন। প্রথমে যারা এই কোশ্চেনটা হাত দেবে, সরলীকরণ দেখবে, যারা সরল আছে ভাববে ইজি, সরল জিনিসটা খুব সরল নয় কিন্তু, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে, সাবধান থাকতে হবে আমাদের এই জায়গাগুলো থেকে। কোশ্চেন ছাড়তে জানতে হবে, আমি বারবার তোমাকে বলছি। ওকে, এগুলো আসবে মক টেস্ট দিয়ে।
চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে, যে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতি এত কিমি পার ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা বার করতে বলছে। তাহলে নিজেকে ব্যক্তিকে পার করছে মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য পার করছে। তাহলে এটা হচ্ছে কি ট্রেনের স্পিড। তাহলে ট্রেনের স্পিড কত আছে, কিমি পার আওয়ার আছে, আমাকে এখানে কি দিয়েছে সেকেন্ডে দিয়েছে, তার মানে কি আমি মিটার পার সেকেন্ডে পরিণত করবো। তার জন্য হচ্ছে কি ছোট ইউনিটে যাচ্ছি বলে ছোটটা উপরে বড়টা নিচে। ওকে, এখানে 18 হবে, ঠিক আছে, 5/18 দিয়ে গুণ হয়ে গেল। এবার কত সেকেন্ড ধরে চলেছে, 15 সেকেন্ড ধরে চলেছে। ওকে, তাহলে এবার কাটাকুটি করি এটাকে, 3 দিয়ে কাটছে, 3 6 18, 3 5 15, এখানে আমি কাটছি, কত থাকলো 10, 5 5 হচ্ছে কত 25, তারপর একটা শূন্য, মানে 250 মিটার হচ্ছে কি ট্রেনের লেন্থ ছিল। তাহলে এটাই অ্যান্সার। তো কোশ্চেন আমার কাছে যা ছিল এই কটাই কোশ্চেন ছিল, পুরোপুরি প্রপার ওয়েতে আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বললাম যে জিনিসগুলো কি হয় না হয়, কখন তোমাকে কোশ্চেন স্কিপ করতে হবে, কোন কোশ্চেনটা তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে, এবং কিভাবে তোমাকে পড়তে হবে, তুমি সিলি মিস্টেক কেন করবে না, বা সিলি মিস্টেক হলে তোমাকে কি কি কাজ করতে হবে সেটা আমি তোমাকে বললাম। আমি অলওয়েজ তোমাকে এই কোশ্চেনগুলো সলভ করার মধ্যে আমি তোমাকে একবারও দেখাতে চাইনি যে আমি কতটা জানি। আমি তোমাকে এটা দেখাতে চাইলাম যে কি এক্সামে তুমি কিভাবে পারফর্ম করতে পারবে সেটা, বা তোমার কিভাবে পারফর্ম করা উচিত আমি সেটা তোমাকে দেখালাম। আর যেভাবে আমি তোমাকে সিলি মিস্টেকের পয়েন্টগুলো ধরালাম যে হ্যাঁ এই জায়গাতে তুমি সিলি মিস্টেক করতে পারো, ওইটা তুমি ধরবে এক্সাম হলে। তার জন্য আমাকে শান্ত থেকে রিল্যাক্স থেকে এক্সাম দিতে হবে। তাড়াহুড়ো করলে এক্সামে কিন্তু আমি মানে বারবার বিফল হব এবং বারবার আমার সিলি মিস্টেক হবে, এবং একটা এক্সামে যদি আমার 4টে কোয়েশ্চেন সিলি মিস্টেক হয়ে যায় তাহলে আমি সেখান থেকে 10 নাম্বার পিছিয়ে যাচ্ছি, এবং 10 নাম্বার পিছিয়ে যাওয়া মানে তুমি এক্সামের কাট অফ নাও ক্লিয়ার করতে পারো। তো যার জন্য আমাদেরকে একটা প্রপার ওয়েতে স্ট্রাকচারাল ওয়েতে ভালো মতো করে সিলেবাস কমপ্লিট করতে হবে। যারা এবার দেখো, যাদের সিলেবাস ঠিকঠাক মতো করে কমপ্লিট নেই, তোমাদের কিছু চ্যাপ্টার হয়তো মানে প্রবলেম হয়ে আছে, অথবা তোমরা আমার অ্যাপ্রোচটা দেখতে চাইছো, আমি যে হারে মাল্টিপলগুলো ইউজ করছিলাম না করছিলাম, আমার অ্যাপ্রোচ তোমরা যারা দেখতে চাইছো তাদের জন্য আমি বলবো আমাদের যে ম্যাথের পেড ব্যাচ রয়েছে, তো ডেফিনেটলি তোমরা ম্যাথের পেড ব্যাচটা নিয়ে নিতে পারো। এবং যারা কনস্টেবল দিচ্ছ তোমাদের হাতে যথেষ্ট টাইম রয়েছে, তোমরা 4 মাসের মধ্যে যথেষ্ট ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে আমাদের এই ম্যাথের যে পেড ব্যাচ রয়েছে সেই ব্যাচটা থেকে। এবং সেখানে আমি তোমাদেরকে একদম জেনুইন ওয়েতে গাইড করি, কোনো রকম কোনো হাওয়াবাজি কোনো জিনিস থাকে না। এক্স্যাক্টলি যেটা তোমার দরকার একটা স্টুডেন্টের প্রবলেম, আমি সেই প্রবলেমগুলো নিয়ে চলি অলওয়েজ। তো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই হাইপ দিতে ভুলে যেও না। আর যারা চাইছো তাদের জন্য আমি ডেফিনেটলি বলবো আমরা মক টেস্ট লঞ্চ করে দিয়েছি, তো তোমরা অবশ্যই এসআই এর মক টেস্টটা নিয়ে নিতে পারো। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।